আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বিজনেস টাইটানের আজকের অ্যাকাউন্টিং লাইভ ক্লাসে। আশা করছি তোমরা সকলেই আমাকে শুনতে পাচ্ছ এবং সব কিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ। তোমরা কেউ আমাকে একটু কনফার্ম করো যে আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা এবং সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটা শুরু করব। আচ্ছা, মেহেদি সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা কেউ আমাকে একটু কনফার্ম করো যে আমাকে শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক, আর পেছনে দেখা যাচ্ছে কিনা, আমার পেছনে যে স্মার্ট বোর্ডটি আছে সেটি দেখা যাচ্ছে কিনা একটু বলো। আচ্ছা, সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। তোমাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অ্যাকাউন্টিং ক্লাসে। শুরুতেই তোমাদের সকলের প্রতি আমার একটা ছোট্ট অনুরোধ থাকবে, সেটা হলো যেহেতু আজকের এই অ্যাকাউন্টিং ক্লাসটি মূলত একটি সাজেশন বেসড ক্লাস, যে তোমাদের অ্যাকাউন্টিং প্রথম পত্রের ওভারঅল প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, পরীক্ষায় কী কী কোয়েশ্চেন আসতে পারে, এবং সর্বশেষে আমরা একটা আজকে মডেল টেস্ট দেখার চেষ্টা করব, এমসিকিউ বেসড মডেল টেস্ট, যেটাতে তোমরা সবাই ইনশাল্লাহ পার্টিসিপেট করবা। পার্টিসিপেট করার পর তোমরা বলবা কে কত পেয়েছো। সো শুরুতেই তোমরা একটা খাতা নিয়ে বসতে পারো পাশে, যেহেতু শেষে আমরা একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিব। আর যে রিকোয়েস্টটি ছিল সেটি হলো, প্রথমে তোমরা তোমাদের যে পরিচিত বন্ধুবান্ধব আছে বা কলেজের মেসেঞ্জার গ্রুপ থাকলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে সেখানে আজকের ক্লাসের লিঙ্কটি শেয়ার করে দিতে পারো। যত বেশি স্টুডেন্ট হবে আমাদের ক্লাসে, আমার নিজেরও পড়াতে তত বেশি ভালো লাগবে, আর তোমাদের মধ্যেও একটা কম্পিটিশন থাকবে যে কার আগে কে উত্তর দিতে পারে। আর এখানে কমেন্টগুলো আসলে একটু লেটে লোড হচ্ছে আমার এখানে, তোমরা বলার অনেকক্ষণ পরে আমি দেখতে পাচ্ছি। সো ওই হিসেবে তোমাদের আনসার দিতে অনেক সময় লেট হলে এটার জন্য তোমরা কিছু মনে করিও না আর কি। সো আজকে আমরা পড়বো হলো অ্যাকাউন্টিং প্রথম পত্র। তোমাদের কম বেশি সবারই জানা, অ্যাকাউন্টিং প্রথম পত্র মূলত আমাদের এক মালিকানা ব্যবসায়ী কেন্দ্রিক। এখানকার যে আর্থিক অবস্থার বিবরণী থেকে শুরু করে প্রতিটি অধ্যায় আসলে খুবই সহজ। আমাদের এসএসসি লেভেলে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারটা মোটামুটি অনেকের কাছে একটু ক্রুশাল লাগে বা কঠিন লাগে। তো প্রথম পত্রে সেই হিসাবে মানে খুব কম এফোর্ট দিয়ে অনেক বেশি মার্কস উঠানো যায়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো, তোমাদের অ্যাকাউন্টিং প্রথম পত্র বলো বা দ্বিতীয় পত্র বলো, এটা শুধুমাত্র এসএসসি পরীক্ষাতে সীমাবদ্ধ না। এটার পাশাপাশি এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের যে নামকরা বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু অ্যাকাউন্টিং থেকে পরীক্ষায় আসে। সো অ্যাকাউন্টিংটা কিন্তু শুধু এসএসসির কথা মাথায় রেখে পড়লে হবে না, তোমাদেরকে অ্যাডমিশনের কথাও মাথায় রাখতে হবে। এখন একটা কোয়েশ্চেন হতে পারে তোমাদের মনে যে ভাই, আমাদের তো কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা, এখন আমি কীভাবে অ্যাডমিশনের জন্য অ্যাকাউন্টিং পড়বো। আসলে অ্যাডমিশনের জন্য অ্যাকাউন্টিং পড়া বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা সোললি অ্যাডমিশনের জন্য আলাদাভাবে কোনো কিছু পড়া না। অ্যাডমিশনে তো আসলে নতুন কোনো কিছু আসে না, যেগুলো আমরা এসএসসিতে পড়ে থাকি সেগুলাই অ্যাডমিশনে জাস্ট একটু অন্যভাবে আসে। জাস্ট পরীক্ষায় প্রশ্নের ধরনটা দেখা যায় একটু ভিন্ন হয়, কিন্তু আমাদের যে পড়াশোনার কন্টেন্ট সেমই থাকে। তো তোমাদের আমি যেটা রিকোয়েস্ট করবো সেটা হলো, এসএসসির জন্য যখন তোমরা পড়ছো দেখা যাবে অনেকগুলো খুঁটিনাটি বিষয় থাকে যেগুলো হয়তো আমাদের ম্যাথের জন্য প্রয়োজন নেই, বাট তোমরা যখন রিডিং পড়বে একটু ওই বিষয়গুলো মার্ক করে রাখবা। তাহলে কি সুবিধা হবে তোমাদের, এই যে অ্যাডমিশনের সময় গিয়ে তোমাকে আর অ্যাকাউন্টিংয়ের জন্য অনেক বেশি হ্যাসেল নিতে হবে না। আমাদের কমার্সের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি বড় সমস্যা সেটা হলো, দেখা যায় একজন আর্টসের শিক্ষার্থী সে 3টা বিষয়ে প্রিপারেশন নেই, বাংলা, ইংলিশ, জিকে, এই 3টা বিষয়ের প্রিপারেশন নিয়ে সে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারে। বাট কমার্সের শিক্ষার্থীর ক্ষেত্রে সেটা একটু ভিন্ন। ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তাহলে 5টি সাবজেক্ট, আমাদের গ্রুপ সাবজেক্ট বাংলা, ইংলিশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, সেখানে কোয়েশ্চেন প্যাটার্ন অন্যরকম। আবার তুমি বিউপিতে পরীক্ষা দিবা, সেখানে কোয়েশ্চেন প্যাটার্ন আরেক রকম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, সেখানে কোয়েশ্চেন প্যাটার্ন আরেক রকম। তো দেখা যায় ওভারঅল অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়। আবার গ্রুপ চেঞ্জে যদি পরীক্ষা দিতে চাও সেটার জন্য আবার জিকে পড়া লাগে, তোমাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি পড়া লাগে। তো সব মিলাই কমার্সের শিক্ষার্থীদের দেখা যায় অনেকগুলো সাবজেক্টের প্রিপারেশন নিতে হয়। তো অ্যাডমিশন পিরিয়ডে গিয়ে অনেকগুলো সাবজেক্টের মধ্যে আমাদের যে সহজ সাবজেক্টগুলো, বিশেষ করে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো যদি তোমার অনেক বেশি পড়তে হয় অ্যাডমিশন পিরিয়ডে গিয়ে, সেটা কিন্তু তোমাকে স্বাভাবিকভাবে অন্যদের তুলনায় একটু পিছিয়ে দেয়। সো যারা ভালো স্টুডেন্ট, আমরা যখন ছিলাম এসএসসি পরীক্ষার চলাকালীন সময়ে, আমরা অ্যাকাউন্টিংটা এমনভাবে পড়েছি যে অ্যাডমিশনে এসে আমাদের আর নতুন করে অ্যাকাউন্টিংয়ে খুব একটা বেশি পড়া লাগেনি আর কি। সো আমাদের আজকের ক্লাসের ফোকাস থাকবে হলো কিভাবে আমরা এসএসসি পরীক্ষায় অ্যাকাউন্টিং যে প্রথম পত্র সেখানে এ প্লাস নিশ্চিত করতে পারি, পাশাপাশি এখন এসএসসির প্রিপারেশন নেওয়ার পাশাপাশি কিভাবে আমাদের অ্যাডমিশনের জন্য একটু প্রস্তুতি এগিয়ে রাখা যায় সেটাই দেখব। তো আমি প্রতিটি চ্যাপ্টারে, আমি তোমাদের প্রায় 9টি চ্যাপ্টার, সবগুলো চ্যাপ্টারের কী পরীক্ষায় আসতে পারে, বিশেষ করে সিকিউর জন্য ক, খ, গ নাম্বারে কী আসতে পারে, প্রত্যেকটা টপিক আলোচনা করব। আমি কোনো অঙ্ক সমাধান করে দিব না কিংবা কোনো প্রশ্ন সমাধান করে দিব না, সিকিউর জাস্ট তোমাদের বলে দিব এই জিনিসগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায়, এই জিনিসগুলো আসতে পারে পরীক্ষায়। তো তোমরা আজকে এই সবগুলো বিষয় জাস্ট জেনে রাখবা, পরীক্ষায় এটা আসতে পারে।
পরবর্তীতে তোমাদের চাহিদার উপর ভিত্তি করে যদি কোনো স্পেসিফিক চ্যাপ্টারের উপর আমাদের ক্লাস নেওয়া লাগে সেক্ষেত্রে আমরা ওই চ্যাপ্টারগুলোর উপর বিস্তারিত ক্লাস নিব। তো আজকের ক্লাসটা ওই জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আসলে আজকের ক্লাস আমরা বলে দিব আমাদের এসএসসি পরীক্ষার জন্য কী কী পড়তে হবে, কী কী কোয়েশ্চেন পড়তে হবে, কীভাবে আনসার করতে হবে। সো শুরু করছি। আর এখনও দেখা যাচ্ছে ক্লাসে আসলে খুব একটা বেশি উপস্থিতি হয়নি। তোমরা যদি পারো, এটা একটা হাম্বল রিকোয়েস্ট, তোমাদের কলেজের যে মেসেঞ্জার গ্রুপগুলো থাকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো থাকে ওই জায়গায় একটু শেয়ার করে দিতে পারো, তাহলে দেখা যাবে অডিয়েন্সটা অনেক বড় হয়ে যাবে। ক্লাস নিয়ে আমারও পড়াতে ভালো লাগবে, তোমাদেরও পড়তে ভালো লাগবে। আচ্ছা, আমরা আমাদের প্রথম স্লাইডে যাই। প্রথমে হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে অনেক বেশি কিছু নেই, তোমরা জানো প্রথম অধ্যায় সবচেয়ে সহজ। এখান থেকে কিছু থিওরিটিক্যাল পড়াশোনা আছে, যেমন হিসাব বিজ্ঞানের উৎপত্তি কীভাবে, হিসাব বিজ্ঞান রিলেটেড কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন এই অধ্যায় থেকে এসে থাকে আর কি প্রতি বছর, তোমাদের কম বেশি জানা। আমি মূলত ম্যাথের উপর ফোকাস করব। তো ম্যাথ যদি আসে সেক্ষেত্রে কী কী আসতে পারে, ম্যাথ যদি আসে তাহলে এখান থেকে আসার মতো একটা বিষয় হলো, সেটা হলো হিসাব সমীকরণ। আমরা অনেক সময় টেবুলার চক নামে চিনে থাকি, যে হিসাব সমীকরণের প্রভাব দেখাও A = L + OE, কীভাবে একটা লেনদেন হিসাব সমীকরণে প্রভাব ফেলে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর লেনদেনের শ্রেণী বিভাগ, হিসাবের শ্রেণী বিভাগ, এগুলো কিন্তু এর পরের চ্যাপ্টারে হিসাবের শ্রেণী বিভাগগুলো আমরা দেখবো। এই যে দেখো, এই চ্যাপ্টারে আছে, দেখো হিসাব সমীকরণ। এই যে হিসাব সমীকরণ বলতে কোনটাকে বোঝাচ্ছে, A = L + OE। এখানে জাস্ট প্রভাব, ধরো আমার বিক্রয় হলো, বিক্রয় হলে কি হচ্ছে, আমার এখানে প্রভাবটা কোথায় কোথায় বিক্রয়ের প্রভাবটা পড়বে। তো একজন অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট হিসেবে যারা ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা আছি আমরা, এটা আমাদের জন্য সবচেয়ে ইজি একটা চ্যাপ্টার। তো এটা নিয়ে আমি খুব একটা বেশি সময় নষ্ট করব না আর কি। তো হিসাব সমীকরণের প্রভাব নিয়ে মূলত এখান থেকে প্রশ্ন আসতে পারে। আর হচ্ছে হিসাবের ধারণা, মানে এটা আসলে কোন হিসাবের মধ্যে পড়ছে। ধরো বিক্রয় করলে আমাদের প্রতিষ্ঠানে কি আসে, টাকা আসে না? বিক্রয় করলে কি আসে, টাকা আসে। সেজন্য ধরো এটা যদি ক্যাশে হয়, আমার অ্যাসেটের মধ্যে ধরো আমার নগদে হচ্ছে ইফেক্ট ফেলবে। ধরো আমি 10,000 টাকা বিক্রয় করলাম, তাহলে আমার 10,000 টাকা নগদে বাড়বে। আর 10,000 টাকা কোথায় বাড়বে, যেহেতু হিসাব সমীকরণ অবশ্যই দুই দিকে হচ্ছে প্রভাব ফেলতে হবে। আর যদি একদিকে ফেলে তাহলে একটা প্লাস হলে একটা মাইনাস হইতে হবে। এগুলো তোমরা বিস্তারিত জানো, সেই জন্য আমি বলতেছি না। এখানে 10,000 টাকা, ধরো এই যে 10,000 টাকা, এটা কি হিসেবে আসছে, আয় হিসেবে আসছে না? তো এটা একটা হচ্ছে হিসাব, বুঝছো কি না? টোটাল 5 রকমের হিসাব আছে, আমরা সবাই জানি। সম্পদ, দায়, তারপর হচ্ছে মূলধন, মালিকানা সত্ত্ব, উত্তোলন, ব্যয়। এই টোটাল 5 ধরনের হচ্ছে হিসাব আছে। এই হিসাবগুলো তোমরা মাথায় রাখিও, কোনটা কোন হিসাবের মধ্যে পড়তেছে। হিসাবের শ্রেণী বিভাগগুলো খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। যেটা গুরুত্বপূর্ণ বেশি সেটা হচ্ছে 2 স্টার দিয়ে রাখছি আমরা, বুঝছো কি না? মানে এগুলো জাস্ট সিকিউর জন্য, যেগুলো গুরুত্বপূর্ণ বেশি সেগুলো 2 স্টার, আর যেগুলো গুরুত্বপূর্ণ কম সেগুলো 1 স্টার, আর যেগুলো একদমই পড়ার দরকার নাই সেগুলো আমরা স্টার দিই নাই। ওকে, তাহলে প্রথম অধ্যায় থেকে আমাদের আসতে পারে মূলত 2টা বিষয়। একটা হচ্ছে ওই যে টেবুলার চক, এরকম একটা ছক করতে হয় আমাদের, মনে পড়তেছে কিনা দেখো, এরকম একটা ছক করতে হয়, যে আমরা দেখাই এখানে কোনটা সমান কি, এভাবে আমরা করি। মনে পড়তেছে কিনা তোমাদের একটু বলো তো, এভাবে যে আমরা করতাম মনে পড়তেছে কিনা? আচ্ছা, অনেকেই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ক্লাস অলরেডি অনেক মিনিট হয়ে গিয়েছে, তোমরা অনেকেই লেট, এখনও খুব একটা বেশি কিছু যায়নি আর কি। সো এখন থেকে মনোযোগ দিয়ে পড়ো। সো আমরা সবার আশা করি এই জিনিসটা জানা আছে কীভাবে হিসাব সমীকরণের প্রভাবগুলো দেখাইতে হয়। চলো প্রথম অধ্যায় থেকে কী কী কোয়েশ্চেন আসতে পারে আমরা একটু দেখে নিই। তো প্রথম অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসতে পারে? ক নাম্বারে আমাদের হিসাব বিজ্ঞানে দেখা যায় 3টা কোয়েশ্চেন থাকে, একটা সিকিউতে 3টা কোয়েশ্চেন, ক, খ, গ, এই 3টা। তো ক নাম্বারে হচ্ছে যে কোনো কিছু আসতে পারে। ক নাম্বারে কী আসবে সেটা আসলে স্পেসিফিক্যালি কখনো বলা যায় না। ক নাম্বারে সবসময় বেসিক একটা জিনিস, ধরো তোমাকে একটা অনেকগুলো লেনদেন দিয়ে দিল, ওইখানে বললো কোন ঘটনাগুলো লেনদেন নয় নির্ণয় করো, বলতে পারে। বোঝা গেল কি বলছি? অথবা লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করো, যেগুলো লেনদেন সেগুলো মোট কত টাকা সেটা যোগ করে দিয়ে দিবা। বলতে পারো নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো, যতগুলো নগদে লেনদেন হয়েছে সবগুলো যোগ করে ফেলবা। বলছে বকেয়া লেনদেনের পরিমাণ নির্ণয় করো, যেগুলো বকেয়া সেগুলো যোগ করে ফেলবা। তো ক নাম্বারে আসলে অনেক কিছু আসতে পারে। ক নাম্বারে যাই আসুক না কেন তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবা, কারণ সবচেয়ে সহজ জিনিসগুলাই ক নাম্বারে আসে। খ নাম্বারে কী আসতে পারে, খ আর গতে। ক নাম্বারেরটা আসলে খুবই, বললাম তো, মানে কি আসবে এটা আসলে স্পেসিফিক্যালি বলা যায় না ক নাম্বারে, বাট ইজি জিনিস আসবে। খ আর গতে কি আসতে পারে দেখো, লেনদেনের কারণ সহ ডেবিট ক্রেডিট। এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায় আর কি। লেনদেনের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলে। যেমন ধরো কী কারণ লিখতে পারি, ধরো সম্পদ বৃদ্ধি হয়েছে, সম্পদ বৃদ্ধি হওয়ার ফলে কি হয়, আমাদের ডেবিট হয়। ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। এই যে কারণগুলো হচ্ছে ঠিক সেম। ধরো তোমাকে বললো বিক্রয় 10,000 টাকা, কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, কীভাবে করবা?
বিক্রয় যদি 10,000 টাকা হয়, বিক্রয়ের ফলে আমাদের কি, ধরো নগদে বিক্রয় হয়েছে, তাহলে নগদ একটা কি সম্পদ না, সম্পদ আমাদের বাড়ছে। আবার আয় হচ্ছে মালিকানা সত্ত্ব, আয় বাড়ছে, আয় যদি বাড়ে তাহলে কি হয়, ক্রেডিট হয়। তো তোমরা এগুলো একটু মানে ব্যাখ্যা আকারে লিখে দিবা। আয় হচ্ছে আমাদের রেভিনিউতে যাই, মানে আয়, আর এটা হচ্ছে নগদ হচ্ছে আমাদের অ্যাসেট, এতে যাই। বুঝছো কি না? এভাবে হচ্ছে পরীক্ষায় দেখাই দিবা। আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা করতে বলো অনেক সময়, যে হিসাব যে লেনদেনের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে যখন বলে, এটা না বলে বলতে পারে আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা করো বা সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করো। তখন তোমাকে কি করতে হবে, জাস্ট সমীকরণের এক একটা এলিমেন্ট এ ইকুয়ালস টু এল প্লাস ওই। এই যে আসলে এখানে কি হয়েছে, আমার দায় বাড়ছে, সম্পদ বাড়ছে, নাকি আমার দায় কমছে, সম্পদ কমছে, না মালিকানা সত্ত্বতে কোনো একটা ইফেক্ট ফেলছে, এটা জাস্ট বলে দিতে হবে। খুবই ইজি। এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসলে তোমরা সবাই আনসার করবা, মাস্ট। প্রথম চ্যাপ্টার থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসলে তোমরা সবাই আনসার করবা। এখানে 10-এ 10 পাওয়ার খুবই ইজি একটা পসিবিলিটি আর কি, মানে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তো প্রথম অধ্যায় থেকে কোয়েশ্চেন আসলে সবাই অবশ্যই কী করবা, আনসার করবা। তো কী কী আসতে পারে, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বললে বছরের শুরুতে 1 তারিখ যা যা সম্পদ আছে সবগুলো সম্পদ কী করে দিবা, যোগ করে দিবা। বুঝা গেল? প্রারম্ভিক মূলধনের পরিমাণ বললে সবগুলো সম্পদ, আর যদি দায় থাকে দায়টা বিয়োগ করে দিবে। এটা তোমাদের সকলেরই জানা, আমি এগুলা নিয়ে খুব একটা বেশি সময় নষ্ট না করি। হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। এই যে বললাম হিসাব সমীকরণের উপর প্রভাব অনেকভাবে দেখাইতে বলতে পারে। ওই যে টেবুলার ছকের মাধ্যমেও দেখাইতে পারে, বলতে পারে, অথবা ব্যাখ্যা করতে পারে যে কারণ সহ ব্যাখ্যা করো। দেখা যায় খ নাম্বারে বললো তোমাকে কারণ সহ ব্যাখ্যা করো। খ নাম্বারে যদি কারণ জানতে চাই, গ নাম্বারে দেখা যায় টেবুলার ছক দিবে তোমাকে। টেবুলার ছক মানে তো বুঝো, টেবুলার ছক মানে সবাই বুঝো কিনা একটু বলো তো, টেবুলার ছক মানে কি? সো খ নাম্বারে যদি তোমাদের দেয় কারণ সহ ব্যাখ্যা করো, গ নাম্বারে দিতে পারে কি, টেবুলার ছক। আর 4 নাম্বারে দেখো আধুনিক পদ্ধতিতে হিসাব সমীকরণের আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ নির্ণয় করো। ওই যে বললাম আধুনিক পদ্ধতিতে মানে কি, হিসাবকে আমরা আধুনিক পদ্ধতিতে কয় ভাগে ভাগ করি, 5 ভাগে। তো কোন লেনদেনটা আসলে কোন জায়গায় ইফেক্ট ফেলতেছে সেটাই লিখে দিবা তোমরা। এরপরে টেবুলার ছক অলরেডি আলোচনা করে ফেলেছি। এরপর হচ্ছে প্রারম্ভিক দায়ের পরিমাণ। প্রারম্ভিক দায়ের পরিমাণ মানে কি, বছরের শুরুতে বিজনেস যখন শুরু হয় 1 তারিখে যা যা দায় থাকবে সবগুলো দায় যোগ করে দিবা, কাজ শেষ। একদম ইজি কোয়েশ্চেন, এগুলো ক নাম্বার আসতে পারে। মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বললে প্রারম্ভিক মালিকানা সত্ত্ব বলতে পারে, অথবা সমাপনী মালিকানা সত্ত্ব বলতে পারে, এটা মাথায় রাখবা। তো যদি বলে 31 তারিখে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো তাহলে সমাপনী, আর যদি বলে 1 তারিখে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো তাহলে প্রারম্ভিক। এগুলো মাথায় রেখে মালিকানা সত্ত্ব নির্ণয় করবা। তারপর এটা খুবই কমন, মানে আগে অনেক বেশি আসতো, এসএসসি পরীক্ষায় এটা অনেক বেশি আসতো। এসএসসি পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় যে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করো। এটা অনেক সময় আসে যে লেনদেন নয় এমন ঘটনাসমূহ কি করো, চিহ্নিত করো। তো আশা করি প্রথম অধ্যায় থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে তোমরা সবাই ক্লিয়ার। একটু সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, যে প্রথম অধ্যায় থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে আমরা সবাই বুঝতে পেরেছি। তোমাদের সবার জ্ঞাতার্থে একবার বলে রাখি, আজকে আমরা মূলত হিসাব বিজ্ঞানের একটি সাজেশনমূলক ক্লাস করছি। এই ক্লাসে আমরা দেখব আসলে কোন অধ্যায় থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে। আমি প্রথমে ওই অধ্যায়ে কি কি টপিকগুলো আছে টপিকগুলোর নাম বলছি, এরপরে কি কি কোয়েশ্চেন আসতে পারে। যা এখানে আমরা যে কয়েকটা কোয়েশ্চেন লিখেছি এর বাইরে যে আসবে না তেমন না, বাট এগুলোর মধ্যেই সচরাচর আসে আর কি। আমরা বিগত বছরে বেশ অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন ঘাটাঘাটি করে এই কয়েকটি কোয়েশ্চেন পেয়েছি যেগুলো বারবার আসে। বুঝা গেল? তো যে কোয়েশ্চেনগুলো বারবার আসে সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। তো মোটামুটি যদি একটা চ্যাপ্টারের তুমি এই আনসারগুলো করতে পারো, প্রথম চ্যাপ্টারের জন্য এই কোয়েশ্চেনগুলো আনসার করতে পারো, তাহলে তুমি ধরে নিতে পারো যে প্রথম চ্যাপ্টার থেকে যেরকমই কোয়েশ্চেন আসুক ইনশাল্লাহ তুমি আনসার করতে পারবা। একজন বলেছে ভাইয়া 4 নাম্বারটা আরেকবার। আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ নির্ণয় করো। এই যে বললাম আধুনিক পদ্ধতিতে আমরা হিসাবকে 5 ভাগে ভাগ করি, এগুলো তোমাদের সবারই জানা। সম্পদ, এরপরে দায়, এরপর হচ্ছে ওই যে মূলধন, আয় ব্যয়, তারপর হচ্ছে কি জানি বলে, আচ্ছা আমি লিখে দিই এটা। একটা হলো সম্পদ, তারপর হচ্ছে দায়, তারপর হচ্ছে তোমার মূলধন, তারপর হচ্ছে আয় ব্যয় উত্তোলন। এগুলো হচ্ছে আমাদের আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ। তো তোমাকে যে কোনো একটা লেনদেন দিল, ওই লেনদেনটাতে প্রত্যেকটা লেনদেন আমরা কি জানি, 2টা পক্ষ থাকে। তো একটা পক্ষ যদি ক্যাশ হয়, যদি ধরো একটা পক্ষ সম্পদ হলো আর একটা পক্ষ হয়তো দায় হইতে পারে, অথবা আয় হতে পারে, অথবা ব্যয় হতে পারে, যেটা হয় আর কি। বুঝছো কি না? যে আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা করলে এগুলা, জাস্ট এগুলা বুঝা গেলে কি বলছি, যে আসলে এই লেনদেনটা কোথায় কোথায় এফেক্ট ফেলবে এটাই।
আর কিছু না। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়ে আসি। সবাই প্রথম অধ্যায় বুঝতে পেরেছো কিনা বলো। আর এখনও যদি তোমরা তোমাদের কোনো ফ্রেন্ডকে জয়েন করে না থাকো, জয়েন করে ফেলো আর কি, কারণ আমাদের এটা যেহেতু সাজেশনমূলক ক্লাস, সে যে জায়গা থেকে আসবে সেই জায়গা থেকেই আসলে বুঝতে পারবে আর কি, উপকৃত হবে। ধরো কেউ একজন আজকের এই ক্লাসটা করে পরীক্ষায় কমন পেলো, তখন তো তোমরা সবাই উপকৃত হলা। এসএসসি পরীক্ষা এমন একটা পরীক্ষা যেখানে আসলে কম্পিটিশন না। ধরো 1 লাখ A+ পাইলে, আমাদের ব্যাচে ধরলাম 2024 সালে 1 লক্ষ A+ পাইছে, 2025 সালে এসে যে 2 লক্ষ A+ পাইতে পারবে না এমন কিছু না, বুঝা গেল? তো সবাই A+ পাইতে পারো, সেজন্য সবাইকেই মেনশন করে দাও, সবাই একসাথে ক্লাসটা করো, কেমন? ওকে। দ্বিতীয় অধ্যায়ে কি কি আসতে পারে পরীক্ষায়? দ্বিতীয় অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়, তোমরা জানো। এখানে আমাদের হিসাব বিজ্ঞানের দেখা যায় অনেকগুলো খুঁটিনাটি বিষয় আছে, বিশেষ করে চালান কিভাবে তৈরি করতে হয়, তারপর ক্যাশ মেমো কীভাবে তৈরি করতে হয়, এই যে ভাউচার কীভাবে তৈরি করতে হয়, এগুলো পরীক্ষায় দেখা যেত এক সময় আসতো, বিশেষ করে এসএসসিতে এগুলো অনেক বেশি আসে। মানে তোমাদের এসএসসির টাইমে দেখা যায় তো চালান পরীক্ষায় আসাটা খুবই নর্মাল ছিল। এসএসসি পরীক্ষায় দেখা যায় চালান বা এগুলো আসে না, তবে তারপরেও তোমরা একটু দেখে রাখবা যে পরীক্ষায় চলে আসতে পারে। বোঝা গেল কি বললাম? এই চ্যাপ্টার থেকে চালান, ক্যাশ মেমো বা অন্যান্য যে ছকগুলো আছে, যে দলিলগুলো লেনদেনের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা হয়, সেগুলো কীভাবে আঁকতে হয় পরীক্ষায় আসলে একটু দেখে রাখবা। জাস্ট পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট একটু দেখে রাখিও। আচ্ছা, তোমাদের আরেকটা বিষয়, সেটা হলো তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে বেশিরভাগ অধ্যায়ই দেখা যাচ্ছে আংশিক আছে আর কি। তবে টিচাররা যখন কোয়েশ্চেন করবে এসএসসি পরীক্ষায়, তখন যে আসলে শর্ট সিলেবাস পূর্ণাঙ্গভাবে মেনটেন করতে পারবে বিষয়টা এমন না। অনেক সময় দেখা যায় ছোটোখাটো কিছু বিষয় শর্ট সিলেবাসের বাইরে থেকে চলে আসতে পারে। যেহেতু অ্যাকাউন্টিং, এখানে আসলে সিলেবাস মেনটেন করাটা খুবই কষ্ট। বোঝা গেল কি বললাম? তো ওই হিসেবে যদিও আমি শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে আলোচনা করতেছি, অনেক সময় দেখা যাবে ছোট কোয়েশ্চেন যে ক নাম্বার, এটা আসলে কোত্থেকে আসছে তো বলা যায় না। তো শর্ট সিলেবাস, লং সিলেবাস যে কোনো জায়গা থেকে চলে আসতে পারে। তো এখান থেকে আবার বলে দিচ্ছি, যেগুলো 1 স্টার দেওয়া সেগুলো হচ্ছে কম ইম্পর্টেন্ট, তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট। যেগুলো 2 স্টার দেওয়া সেগুলো বেশি ইম্পর্টেন্ট। এখন একটা কথা হতে পারে, ভাই আমাদের হিসাব বিজ্ঞান তো থিওরি আসবে না। এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো থিওরি, এগুলো কেন দেওয়া হয়েছে? 1 নাম্বার পয়েন্ট তোমাদের এমসিকিউর জন্য দেওয়া হয়েছে। আর 2 নাম্বার পয়েন্ট, তুমি যদি এই থিওরিগুলো এখন পড়ে নিতে পারো, কারণ এখন তোমাদের হাতে অনেক সময় বলতে আর হয়তো 55-56 দিন মতো আছে তোমাদের পরীক্ষার বাকি, যে কয়দিনই আছে আর কি। এটাও খুব কম সময় না আর কি। এই সময়ের মধ্যে তোমরা চাইলে অ্যাকাউন্টিংয়ের জন্য খুব অল্প সময় রাখলেও পড়া পসিবল। একটু যদি রিডিং পড়লে তোমাদের কনসেপ্টগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষায় দেখা যায় একটু ঘোরাই পেঁচায় কোয়েশ্চেন করলেও কনসেপ্ট ক্লিয়ার থাকার কারণে তোমরা ওই কোয়েশ্চেনগুলো আনসার করতে পারবা। তো ওই কারণে আমার সাজেশন থাকবে, যেগুলো ইম্পর্টেন্ট বিষয়, যেগুলো খুব বেশি পরীক্ষায় আসে, এই বিষয়গুলো আসলে কিভাবে তৈরি করতে হয়, প্রসেসটা একটু বই থেকে রিডিংটা গো থ্রু করবা। যে কোনো বই, সবগুলো বই ভালো বই, যে কোনো বই থেকে একটু প্রসেসটা গো থ্রু করবা। সো কী কী আসতে পারে দেখো। জাবেদা শ্রেণী বিভাগ, মানে তোমার পরীক্ষায় কখনো আসবে না জাবেদা কয় প্রকার ও কী কী লিখো, কখনোই আসবে না। জাবেদা শ্রেণী বিভাগ বলতে আসলে বোঝাচ্ছে আসলে কী ধরনের জাবেদা আছে। বিশেষ জাবেদা, তারপর ওই যে সাধারণ জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। ক্রয় জাবেদা কীভাবে প্রস্তুত করতে হয়, বিক্রয় জাবেদা কীভাবে প্রস্তুত করতে হয়, নিয়মগুলো একটু দেখে রাখবা। যে ক্রয় জাবেদায় আসলে কী কী আসে, একজন যদি না জানে ক্রয় জাবেদায় কী কী আসে, সে কি ক্রয় জাবেদা প্রস্তুত করতে পারবে? এই বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখবো। ওই জন্য বলতেছি একটু রিডিং পড়বা, যেগুলো অনেক বেশি পরীক্ষায় আসে সেগুলো যদি একটু রিডিং পড়ো, তাহলে তোমার এসএসসিতেও কাভার হয়ে যাচ্ছেই, পাশাপাশি কিন্তু তোমার কি কাভার হয়ে যাবে, তোমার অ্যাডমিশনও কভার হয়ে যাবে। দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা পরীক্ষায় আসবে না, এখান থেকে অনেক সময় এমসিকিউ আসে, সেজন্য আমরা এটা 1 স্টার দিয়ে রাখছি। চাইলে পড়তে পারো বই থেকে রিডিংটা। এরপর হচ্ছে হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা। হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা একজন এসএসসি শিক্ষার্থী হিসাবে আমরা সবাই জানি কম বেশি, এখান থেকে খুব একটা বেশি আসে না। তবে এমসিকিউতে দেখা যায় বলে এটা কোন হিসাবে যাবে, ডেবিটে যাবে না ক্রেডিটে যাবে, অনেক সময় বলে, সেজন্য আমরা 1 স্টার দিছি এটা। হিসাবচক্রের ধাপগুলা থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে, এটা অ্যাডমিশন টেস্টে অনেক বেশি আসে। হিসাবচক্রটা অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, এসএসসিতে খুব একটা বেশি এখান থেকে কোয়েশ্চেন হয় না, সেজন্য 1 স্টার। জাবেদা শ্রেণী বিভাগে 2 স্টার দেওয়ার কারণ হলো কোন ধরনের জাবেদা কীভাবে প্রস্তুত করতে হয় সেটা কিন্তু তোমাদের জানতে হবে। এই যে দেখো, প্রস্তুত প্রণালী 2 স্টার দিয়েছি। আর খতিয়ানের বৈশিষ্ট্য, আসলে খতিয়ান কীভাবে প্রস্তুত করতে হয়, খতিয়ানে কী কী থাকে, খতিয়ান কেন প্রস্তুত করা হয়, এই বিষয়গুলো জানা থাকলে তুমি অ্যাডমিশনে যেমন বেনিফিটেড হবা, পাশাপাশি তোমাদের এসএসসি পরীক্ষায় এমসিকিউতে অনেক বেশি দেখা যাবে সাহায্য পাবা আর কি এখান থেকে। তো এটা পড়ে রাখতে পারো, আমরা 1 স্টার দিয়ে রেখেছি কারণ কম ইম্পর্টেন্ট। বাট খতিয়ানভুক্তকরণ মানে কীভাবে খতিয়ান তৈরি করতে হয়, দেখা যায় বেশিরভাগ স্টুডেন্ট খতিয়ান করতে অনেক বেশি ভয় পায়,
যে অনেকগুলা খতিয়ান করতে হয়, আসলে কিভাবে করব, পরীক্ষায় করা উচিত কিনা খতিয়ান। পরীক্ষায় আসলে অনেক বেশি খতিয়ান আসে না, বুঝছো। পরীক্ষার বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেনগুলো দেখলে দেখবা যে খতিয়ান যেগুলো আসছে সেগুলো হচ্ছে 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠার মধ্যে হয়ে যাবে। আর 1 পৃষ্ঠা খতিয়ানের ছক একবারে করে ফেলা যায়। খতিয়ান হলো আসলে ছকগুলা করতে সময় লাগে আর কি। ছকগুলা যত তাড়াতাড়ি করতে পারে সে আনসারও ঠিক তত তাড়াতাড়ি করতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। সো খতিয়ান তোমরা পরীক্ষায় চাইলে আনসার করতে পারো, আবার চাইলে স্কিপও করতে পারো, কারণ অনেকের দেখা যায় সময়ের কারণে অনেকেই সব আনসার করতে পারে না। পরীক্ষায় সব আনসার করে আসাটা গুরুত্বপূর্ণ। এরপরে দেখো বাট্টার প্রকারভেদ এবং বাট্টা হিসাবভুক্তকরণ। বাট্টা এই বিষয়টা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি ম্যাথের ক্ষেত্রে দেখা যায় অনেক একটা ম্যাথ তুমি ফুল পারো, শুধুমাত্র একটা লেনদেনের কাজটা কী হবে সেটা বুঝতেছো না। বুঝা গেল কি বললাম? যেমন ধরো কারবারি বাট্টা 10%, তোমাকে বললো কারবারি বাট্টা 10%, কারবারি বাট্টা 10% বললো, কারবারি বাট্টা 10% এটা ধরো 1000 টাকা, কারবারি বাট্টা 10% 1000 টাকা, তোমাকে এটার জাবেদা দিতে বললো, এটার কি জাবেদা হবে? উত্তর হলো না। কারবারি বাট্টা তো আমরা লিপিবদ্ধ করি না। কারবারি বাট্টা মানে কি, ধরো আমি বিক্রেতার কাছে কোনো কিছু কিনতে গেলাম, আমি কোনো একটা বই কিনতে গেলাম, বইটার দাম হলো 210 টাকা, সে আমার থেকে 210 টাকা রাখলো না 200 টাকা রাখলো, এই যে 10 টাকা কমায় রাখলো, এটা হচ্ছে কারবারি বাট্টা। এটা তো আমরা কোথাও লিখি না, লিখি না। তো যেহেতু লিখি না সেটা তো আমরা জাবেদা দিব না, স্বাভাবিক। যে বিষয়টা আমরা লিখি সেটা হলো নগদ বাট্টা। তো নগদ বাট্টা কীভাবে হিসাব করতে হয় সেটা কিন্তু আমাদের জানা দরকার, বোঝা গেল? সো বাট্টার এই বিষয়টা তোমরা একটু দেখবা, এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক সময় ম্যাথেও আমাদের বিপদে ফেলে। নগদান বই পরীক্ষায় আসবে, এটা তো তোমরা শিওর জানো। তবে কি আসতে পারে পরীক্ষায়? 2 গড়া নগদান বই অনেক বেশি আসতে দেখা যায়, 2 গড়া 3 গড়া খুচরা নগদান বই, এই দুইটা বিষয় অনেক বেশি থাকে। অনেক সময় দেখা যায় নগদান বই থেকে একই বোর্ডে 2টা কোয়েশ্চেন চলে আসছে, এরকম অনেকবার হয়েছে। সো নগদান বইটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে 2 স্টার দিছে, যদিও এটা 3, 4, 5 যতগুলো স্টার তোমরা দিতে পারো একটু দিয়ে রাখো। আর এই নগদান বইয়ের এটা অবশ্যই কি করবা, তোমরা বই থেকে রিডিং পড়বা। নগদান বই অবশ্যই বই থেকে রিডিং পড়বা। যদি নগদান বই থেকে রিডিং না পড়ো তাহলে দেখা যাবে এমসিকিউতে কিছু না কিছু মিস করে ফেলবা। বুঝা গেল কি বললাম? নগদান বই অবশ্যই বই থেকে রিডিং পড়বা। অনেক বেশি রিডিং নাই ওইখানে, যে খুচরা নগদান বই আসলে কিভাবে প্রস্তুত করা যায়, অগ্রদত্ত নিয়ম আছে বা অন্যান্য নিয়ম আছে, এগুলো একটু দেখে নিবা। সো দেখো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে কি কোয়েশ্চেন আসতে পারে, এখানে সম্ভাব্য কয়েকটা কোয়েশ্চেন দিছি, এগুলো আলোচনা করলেই আমাদের দ্বিতীয় অধ্যায় ইনশাল্লাহ শেষ। তো দ্বিতীয় অধ্যায় থেকে কি আসতে পারে? 1 নাম্বার, যে কোনো লেনদেন দিতে পারে। এখানে সবগুলা লেনদেন দেয় না, অনেক সময় বলে দেয় তারিখ, বলে দেয় যে 2 তারিখ 7 তারিখ, তোমাকে বলে দিতে পারে 2 তারিখ 7 তারিখ 9 তারিখ 11 তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত করো, এরকম বলে অনেক সময়। বুঝা গেল? তারিখ স্পেসিফিক করে দেয়। আবার অনেক সময় বলে যে সবগুলো লেনদেন জাবেদাভুক্ত করো। সো এটা আমরা সবাই জানি, জাবেদা এটা পরীক্ষায় অনেক বেশি আসে, একদম সবচেয়ে ইজি বিষয়। এখন কথা হলো জাবেদা আসলে পরীক্ষায় ব্যাখ্যা দিব কি না। আনসার হলো জাবেদা আসলে পরীক্ষায় অবশ্যই ব্যাখ্যা দিব। যদি লেখা থাকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই তখন আমরা ব্যাখ্যা দিব না। বুঝা গেল? জাবেদা অনেকগুলো স্টুডেন্ট জাবেদা দেয় বাট ব্যাখ্যা দেয় না। ব্যাখ্যা না দিলে কি পরীক্ষায় টিচার মার্ক কাটবে? এটা অনেক সময় প্রশ্ন থাকে। আনসার হলো এটা টিচারের উপর ডিপেন্ড করে, তবে আইডিয়াল হলো মার্ক কাটতে পারে টিচার চাইলে। বুঝা গেল? জাবেদাতে ব্যাখ্যা দেওয়াটা জরুরি, এটা জাবেদার নিয়ম। আর জাবেদার শেষে আমরা অনেক সময় টোটাল করি, অনেক সময় টোটাল করি না। তো আনসার হলো আমাদের কি টোটাল করা লাগবে কিনা। আমরা টোটাল করতেও পারি, নাও করতে পারি, এটা ম্যান্ডেটরি না, ব্যাখ্যা দেওয়াটা ম্যান্ডেটরি। বুঝা গেল কি বললাম? তো তোমরা চাইলে টোটাল করতেও পারো, নাও করতে পারো। আচ্ছা, এরপরে যাই, কি আসতে পারে? লেনদেনগুলোর জাবেদা দাখিলা করো, ক্রয় বা বিক্রয় জাবেদা প্রস্তুত করো। এটা প্রতি বছরই আসে, যে ক্রয় জাবেদা দাও বা বিক্রয় জাবেদা দাও, এটা প্রতি বছরই আসে, খুবই ইম্পর্টেন্ট এটা। তারপর সাধারণ খতিয়ানের হিসাবসমূহ, সাধারণ খতিয়ান দেখাও বা সাধারণ খতিয়ান প্রস্তুত করো। সাধারণ খতিয়ান মানে তো আমরা জানি প্রত্যেকটা হিসাবের জন্য একটা যে কি হয়, খতিয়ান হয়। যেমন নগদান হিসাব, বিক্রয় হিসাব, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, এভাবে যে হিসাবগুলো হয় সেগুলো হচ্ছে সাধারণ খতিয়ান। তারপর হচ্ছে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। এটা আমরা জানি, এটা পরীক্ষা আসে। এটা হচ্ছে নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা পরীক্ষায় অনেক বেশি না আসলেও মোটামুটি আসে, কারণ নগদ প্রাপ্তি প্রদান জাবেদা এটা আসলে মূলত নগদান বইয়ের সাথে রিলেটেড করে আসে আর কি। নগদান বই আসলে দেখা যায় এটা আর দেয় না, এটা আসলে নগদান বই আসে না। বুঝে গেল? ওইরকম। তো নগদান বই প্রতি বছরই আসে। 3 গড়া 1 ঘরা নগদান বই খুব একটা বেশি আসতে দেখা যায় না, 2 গড়া 3 গড়া আর অগ্রদত্ত খুচরা নগদান বই এটা খুব বেশি আসে পরীক্ষায়। নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনগুলো জাবেদাভুক্ত করো, এটা খুবই ইম্পর্টেন্ট। নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেন কোনগুলো বলো তো? নগদান বই আসলে কোন লেনদেনগুলো আসে না? উত্তর হলো যে লেনদেনগুলো ধারে হয়, যেগুলো বাকিতে হয় সেগুলাই হচ্ছে আমাদের নগদান বই আসে না।
তারপর হলো সহকারী খতিয়ান প্রস্তুত করা। সহকারী খতিয়ান মানে কি, ওই যে দেনাদার এবং পাওনাদার সকলের নামে যে আলাদা আলাদা হিসাব করা হয়। ধরো আমরা একটা পাওনাদার হিসাব করলাম, পাওনাদার হিসাবের আন্ডারে আমাদের যতগুলো পাওনাদার আছে সবার নাম চলে আসবে একসাথে। যখন আমরা স্পেসিফিক এক একটা পাওনাদারের নাম দিয়ে আলাদা আলাদা করে কি করব, খতিয়ান করব, তখন কি হবে আমাদের, ওইটাকে বলা হবে সহকারী খতিয়ান। আচ্ছা, আমাদের 3 নাম্বার চ্যাপ্টারে আমরা চলে আসি। খুব কম সময় দিব এরপরে, কারণ আমাদের এই সবগুলো আলোচনা শেষ করে একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট আছে। 30টা MCQ থাকবে ওইখানে। তোমরা একটা খাতা নিয়ে রাখতে পারো পাশে, তোমরা আনসারগুলো করবা, খাতায় লিখবা, এরপর আমার সাথে মিলাবা, এবং আমাদের ক্লাসটা যখন শেষ হবে তখন তোমরা কি করবা, একটু বলবা যে আসলে কে কত মার্কস পেয়েছো। ঠিক আছে, আমরা এরপরে অধ্যায়ে চলে যাচ্ছি। স্টুডেন্ট পার্টিসিপেন্ট অনেক কমে গেছে, আমি জানি না আসলে আমার ক্লাস বুঝতে পারতেছো না অ্যাকাউন্টিং তোমরা পারো সেজন্য। তারপরেও তোমাদের আরেকবার রিকোয়েস্ট, যদি কোনো ফ্রেন্ড এখনও পর্যন্ত জয়েন করে না থাকে তাকে আমাদের ক্লাসে জয়েন করিয়ে দিতে পারো। পাশাপাশি তোমাদের কোনো কলেজ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ থাকলে সেখানে আমাদের ক্লাসের লিঙ্কটি শেয়ার করে দিতে পারো। ওকে, আমরা আমাদের 3য় চ্যাপ্টারে চলে আসছি। ব্যাংক সমন্বয় বিবরণী প্রতি বছর একটি ম্যাথ থাকেই, অবশ্যই থাকবে, এবছরও থাকবে, তোমরা এটা নিশ্চিত থাকো। অনেক স্টুডেন্ট ব্যাংক সমন্বয় বিবরণী অনেক বেশি কনফিউজিং করে ফেলে, যে আসলে একক জ্যার পদ্ধতিতে করতে বললে কিভাবে করব, উভয় জ্যার পদ্ধতিতে করতে বললে কিভাবে করব। আসলে দুইটা জ্যার থেকে দুইটা ম্যাথ করলেই হয়ে যায়, যে একক জ্যার পদ্ধতিতে আমি একটা ম্যাথ প্র্যাকটিস করলাম, উভয় জ্যার পদ্ধতিতে আমি একটা ম্যাথ প্র্যাকটিস করলাম, কাজ শেষ। এতটুকুই, খুবই ছোট একটা অধ্যায়, একটু রিডিং পড়লে দেখা যায় আর কোনো কনফিউশন থাকে না। তো যাদের অনেক বেশি কনফিউশন লাগে তারা অ্যাভয়েড করতে পারো, কারণ আসলে প্রথম পত্রে সবগুলো বিষয় ইজি। আবার তোমাদের দেখা যায় আর্থিক বিবরণী ম্যান্ডেটরি করা থাকে। এরপরে যার যার এটা সহজ মনে হয় সে করতে পারো, খুবই ইজি একটা চ্যাপ্টার ব্যাংক সমন্বয় বিবরণী। তো ব্যাংক সমন্বয় বিবরণীতে কি কি আছে, ব্যাংক সমন্বয় বিবরণী কেন প্রস্তুত করা হয়, এর উদ্দেশ্য, ধারণা, এগুলো MCQর জন্য, তোমাদের ম্যাথের জন্য এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, সেজন্য আমরা 1 স্টার দিয়ে রাখছি। তারপর দেখো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পদ্ধতিসমূহ, কোন কোন পদ্ধতিতে আসলে করা যায়। তো একটা কথা অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই, যে অনেক সময় বলে প্রচলিত পদ্ধতি, তোমাদের SSCতে এটা অনেক বেশি বলে আর কি। প্রচলিত পদ্ধতি মানে আসলে কোন পদ্ধতি, দেখি বলো তো তোমরা। প্রচলিত পদ্ধতিতে MCQ, আচ্ছা সরি বলছি কি MCQ কোন টপিক থেকে, আচ্ছা MCQ হচ্ছে পুরা বই থেকে, বুঝছো, তোমাদের ওভারঅল বই থেকে একটা মডেল টেস্ট। মডেল টেস্ট মানে তো বুঝো যে পুরা বই থেকে আসতে পারে, যে ফুল সিলেবাস থেকেই। আচ্ছা, যেটা বললাম, প্রচলিত পদ্ধতিতে যখন তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলে, প্রচলিত পদ্ধতি বলতে আসলে কি বোঝায় একটু বলো তো দ্রুত। প্রচলিত পদ্ধতি বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, তোমাদের কমেন্টগুলো আসলে অনেক লেট হয়ে যাচ্ছে এখানে আস্তে আস্তে। আমি এরপরে যাচ্ছি, তোমাদের কমেন্টগুলো আসুক তারপর পড়বো। তারপর দেখো, প্রচলিত ও সংশোধিত জ্যার পদ্ধতিতে, এখানে আসলে ক্লু দেওয়াই আছে। হ্যাঁ, ভেরি গুড, সিয়াম সরকার বলেছে একক জ্যার। হ্যাঁ, প্রচলিত এখানে ক্লু দেওয়াই আছে, যেহেতু এখানে সংশোধিত জ্যার বলে দিছে, সো আমরা বুঝে গেছি এটা হচ্ছে আসলে একক জ্যার। প্রচলিত জ্যার পদ্ধতিতে বললে তোমরা মাথায় রাখবা যে একক জ্যারে করতে হবে। আর সংশোধিত জ্যার বলতে বোঝায় হচ্ছে উভয় জ্যার বা দ্বৈত জ্যার, মানে দুইটা জ্যার নিয়ে আমরা শুরু করব। বুঝা গেল? পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী কীভাবে প্রস্তুত করতে হয়, এটা পরীক্ষায় মাস্ট আসে। এরপরে দেখো আসলে কি কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। 3টি অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে। 1 নম্বর প্রশ্ন আসতে পারে হলো একক জ্যার বা প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তারপর 2 নম্বর প্রশ্ন আসতে পারে, সেটা হলো ডেবিট মেমোরেন্ডাম বা ক্রেডিট মেমোরেন্ডাম তৈরি করো। সংশোধিত বা উভয় জ্যার পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। ব্যাংক সমন্বয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনসমূহের জাবেদা দাও। ব্যাংক সমন্বয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনসমূহের জাবেদা দাও বলতে পারে, এমন লেনদেনসমূহের মোট পরিমাণ নির্ণয় করতে বলতে পারে, আর অনেক কিছু বলতে পারে। বোঝা গেল? এখানে আসলে এ নাম্বারে যে কি কোয়েশ্চেন আসবে বা ক নাম্বারে যে কি কোয়েশ্চেন আসবে সেটা আসলে বলা যায় না আর কি, বুঝছো। যে কোনো কিছু দিয়ে দিতে পারে, যে কোনো একটা লেনদেন দিয়ে বলতে পারে এটার জাবেদা দাও, যে কোনো কিছুই বলতে পারে। সো মূলত এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হলো একক জ্যার, উভয় জ্যার, আর ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম। বুঝা গেল? এই বিষয়গুলো ব্যাংক সমন্বয় বিবরণী থেকে খুব বেশি ইম্পর্টেন্ট। 4র্থ অধ্যায় রেওয়া মিল থেকে আসলে কি কি আসতে পারে, রেওয়া মিলের ধারণা ও বৈশিষ্ট্য, এগুলো MCQর জন্য ইম্পর্টেন্ট। রেওয়া মিল প্রস্তুত প্রণালী, কীভাবে রেওয়া মিল প্রস্তুত করতে হয় এটা ইম্পর্টেন্ট, তোমরা একটু পড়বা। আমি বারবার কেন রিডিং পড়তে বলতেছি, তোমরা সবাই জানো পরীক্ষায় রেওয়া মিল আসলে কি করতে হয়, কিভাবে প্রস্তুত করতে হয়। রেওয়া মিলে দেখা যায় বেশিরভাগ স্টুডেন্ট পারার পরেও প্রতি বছর
প্রতি বছর এসএসসিতে স্টুডেন্টরা অ্যাকাউন্টিংয়ে যেখানে সবচেয়ে বেশি ভুল করে সেটা হলো রেওয়া মিল স্টুডেন্টরা মিলাইতে পারে না, যে রেওয়া মিল যখন মিলাইতে পারবে না কখন মূলধন হিসাব আনবে, কখন অনিশ্চিত হিসাব আনবে, কখন নগদ আনবে, আসলে কখন যে কি এনে মিলাইতে হবে সেটাও বুঝে না স্টুডেন্টরা। বুঝা গেল? তো রেওয়া মিলে অনেকগুলো ছোটো ছোটো কনফিউশন থাকে, আসলে কোন ভুলের ইফেক্টটা কী হয়। অ্যাডমিশন টেস্টেও কিন্তু রেওয়া মিল থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে, বিশেষ করে রেওয়া মিলের যে ভুলগুলো আসে, ভুলগুলা থেকে খুব বেশি কোয়েশ্চেন হয়। সো রেওয়া মিলের ভুলগুলা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যেহেতু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সেজন্য আমরা এখানে 1 স্টার দিচ্ছি, এটা মাথায় রাখিও। তবে ভুলগুলা তোমরা বই থেকে অবশ্যই রিডিং পড়বা। বোঝা গেল কি বললাম? ওকে। অশুদ্ধি সংশোধনের ধারণা ও সংশোধন প্রক্রিয়া। অশুদ্ধি মানে কি? রেওয়া মিল অনেক সময় পরীক্ষায় এমন একটা রেওয়া মিল দেওয়া থাকে যেটা ভুল রেওয়া মিল দেওয়া থাকবে, আমাদেরকে বলতে হবে কোন কোন জিনিসটা ভুল, এবং ওই জিনিসগুলো শুদ্ধ করার পর আমাদের রেওয়া মিলটা আরেকবার প্রস্তুত করতে হবে। যে পরীক্ষায় এটা অনেক সময় হয়, আমাদের সময় এসেছিল পরীক্ষায় যে একটা ভুল রেওয়া মিল দেওয়া ছিল, ওই ভুল রেওয়া মিল থেকে আমাদের সংশোধিত রেওয়া মিল প্রস্তুত করতে হয়। তো ক নাম্বারে জিজ্ঞাসা করে যে যে দাখিলাগুলো ভুল দেওয়া হয়েছিল সেগুলোর মোট পরিমাণ কত, সেরকম নির্ণয় করতে বলতে পারে। সো অনিশ্চিত হিসাব বলতে আসলে অনিশ্চিত হিসাব কখন আসে, অনিশ্চিত হিসাবের কাজটা কি, ব্যালেন্স শিটে আর্থিক অবস্থার বিবরণীতে অনিশ্চিত হিসাব কীভাবে দেখাইতে হয়। অনিশ্চিত হিসাবটা একটা অস্থায়ী হিসাব, এটা সাময়িকভাবে যখন আমরা রেওয়া মিল মিলাইতে পারি না তখন আমরা নিয়ে আসি, পরবর্তীতে আমরা আমাদের আসলে রেওয়া মিল কেন মিলে নাই কারণগুলো উদ্ঘাটন করার পর অনিশ্চিত হিসাবকে আমরা কেটে দিই। বুঝে গেল? সো অনিশ্চিত হিসাব নিয়ে তোমরা মোটামুটি একটু পড়াশোনা করবা। আমরা দেখে নেই যে আসলে রেওয়া মিল থেকে কী কী কোয়েশ্চেন আসতে পারে। একটু দেখো, রেওয়া মিল থেকে যেটা আসতে পারে অবভিয়াসলি রেওয়া মিল প্রস্তুত করো, এটা তো অবশ্যই আসবে। যে রেওয়া মিল অনেকগুলো ছোটো ছোটো কোয়েশ্চেন দেয়, যেমন ধরো রেওয়া মিল যেহেতু রেওয়া মিল থেকে আমাদের মোট সম্পদের পরিমাণ, চলতি সম্পদের পরিমাণ, চলতি দায়ের পরিমাণ, মালিকানা সত্ত্বের পরিমাণ, অনেকগুলো কোয়েশ্চেন আসতে পারে, ছোটো ছোটো কোয়েশ্চেন। এই যে মোট দায়ের পরিমাণ, মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো, চলতি সম্পদ, চলতি দায়ের পরিমাণ, অস্পর্শনীয় সম্পদের পরিমাণ নির্ণয় করো, তারপর সংশোধনী জাবেদা দাও। মানে অনেক সময় দেখা যায় আমাদের কিছু ভুল হয়, যে রেওয়া মিলে যে ভুল পড়ে আসলাম না আমরা এখন, তো রেওয়া মিলের ভুলগুলোর কারণে ভুলগুলো সংশোধন করার জন্য আমাদের কিছু সংশোধনী জাবেদা দিতে হয়। তো সংশোধনী জাবেদা পরীক্ষা অনেক বেশি আসে, রেওয়া মিলের জন্য সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, এগুলো অনেক বেশি আসে। এগুলো একটু মাথায় রাখবা যে কি ধরনের ভুল হইতে পারে, কোন ভুলের জন্য কি জাবেদা দিতে হয়, এটা একটু মাথায় রাখিও। এরপর হচ্ছে নীতিগত বা বাদ পড়ার ভুলের পরিমাণ নির্ণয় করো, যে রেওয়া মিলে নীতিগত ভুলের পরিমাণ কত, নীতিগত ভুল মানে কি, বাদ পড়ার ভুল মানে কি, তোমরা সবাই জানো। এই ভুলের পরিমাণগুলো নির্ণয় করতে বলে, এটা মূলত আসে ক নাম্বারে আর কি, খ বা গ এগুলো দেয় না। সংশোধিত রেওয়া মিল প্রস্তুত করে, এটা খ নাম্বার বা গ নাম্বারে আসতে পারে। রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেন সমূহের মোট পরিমাণ নির্ণয় করে, এটা আসলে ক নাম্বারে আসতে পারে। সো এই কোশ্চেনগুলো ছিল যেগুলো আসলে রেওয়া মিল থেকে আসতে পারে। তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু বলো, যদি বুঝে থাকো সবাই তাহলে আমরা হচ্ছে এর পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। আমাদের এর পরের চ্যাপ্টার হলো কার্যপত্র। আচ্ছা, একটা কোয়েশ্চেন করে ফেলি, হিসাব বিজ্ঞানের ঐচ্ছিক ধাপ কোনটি? দেখি কে কে পারো। হিসাব বিজ্ঞানের ঐচ্ছিক ধাপ কোনটি একটু বলো। তো কার্যপত্র থেকে আসলে কি আসতে পারে? কার্যপত্রের ধারণা ও বৈশিষ্ট্য পড়ার দরকার নাই, পড়লেও পড়তে পারো, কোনো অসুবিধা নাই। কার্যপত্র আসলে কিভাবে প্রস্তুত করতে হয় সেটা একটু দেখতে হবে, কারণ প্রস্তুত প্রণালীটা কেন দেখতে বলছি, কারণ পরীক্ষায় তো আমাদের কার্যপত্র আসবে, কার্যপত্র আমাদের করতে হবে। তো কার্যপত্র মূলত 8 ঘরা, 10 ঘরা, তারপর হচ্ছে 12। পরীক্ষায় আসে কোনটা? পরীক্ষায় মূলত সবচেয়ে বেশি আসতে দেখা যায় 10 ঘরা আর 12 ঘরাটা। 8 ঘরাটা খুব একটা বেশি আসে না, তারপরেও দেখে রাখতে পারো আর কি। আসলে 8 ঘরায় কী কী আসে, 10 ঘরা ইয়াতে কী কী আসে, 12 ঘরাতে কী কী আসে, এটা একটু জেনে নিবা। মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেন নির্ণয়, এটা খুব ইম্পর্টেন্ট। যে শুধুমাত্র যে তোমাদের এসএসসির জন্য তেমন না, এটা অ্যাডমিশন টেস্টেও কিন্তু এই বিষয়টা অনেক বেশি এসে থাকে। তো মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনের পরিমাণ নির্ণয় করে, এটা সবাই একটু দেখবা। তোমাদের স্টুডেন্টের উপস্থিতি যত ক্লাসের সময় গড়াচ্ছে অনেক কমে যাচ্ছে, আমি খেয়াল করছি। যেহেতু সাজেশন ভিত্তিক ক্লাস, বারবার বলছি এটা মিস দেওয়া উচিত না কারো, অনেকে হয়তো পরবর্তীতে লাইভ দেখে নিবা, বাট তোমাদের সবার উচিত হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত সাজেশন ভিত্তিক ক্লাসগুলো করা। আসলে অ্যাকাউন্টিং সহজ হলেও দেখা যায় কিছু হয়তো ভুল হয়ে যায়, যেহেতু তোমরা এখন যে লেভেলে আছো, কিছুদিন পর তোমরা হয়তো এসএসসি পরীক্ষা দিবা। আমরা তো অলরেডি ওই লেভেলটা পাস করে চলে আসছি, তো সেই হিসেবে আমাদের
আজকে মানে যে পজিশনে চলে আসছে এই পজিশনে আমরা কিছু অভিজ্ঞতা অর্জন করে ফেলছি অলরেডি, এসএসসি পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা। তো এসএসসি পরীক্ষায় আসলে আমরা কী কী ভুলগুলো করে আসছি, আমাদের ফ্রেন্ডরা কী কী ভুলগুলো করে আসছে। আমরা যে এখন ধরো একটা ইউনিভার্সিটিতে পড়তেছি, আমাদের অনেক ফ্রেন্ড আছে যারা এখন ইউনিভার্সিটিতে পড়তেছে না, তো তারা কেন পড়তে পারে নাই, বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা কেন চান্স পায় নাই, তো তাদের থেকেও আমরা অনেকগুলো শিক্ষা নিয়েছি আর কি। তো ওই শিক্ষাগুলো আবার নিজের শিক্ষা সবগুলো মিলিয়ে আমাদের যে অভিজ্ঞতা সেটার উপর ভিত্তি করে আমরা তোমাদের চেষ্টা করি সতর্ক করে দেওয়ার। তো স্টুডেন্টরা দেখা যায় আমাদের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের এটা একটা মানে প্রবণতা আর কি, অনলাইনে বলো অফলাইনে বলো আমরা খুব একটা বেশিক্ষণ ধৈর্য ধরে পড়াশোনা করতে পারি না। একজন সায়েন্সের স্টুডেন্টদের নিয়ে 6-7 ঘন্টা 8 ঘন্টা 5 ঘন্টা তুমি ক্লাস নিতে পারবা, বাট একজন কমার্সের শিক্ষার্থী নিয়ে তুমি 2 ঘন্টা ক্লাস নিলেও দেখা যাবে ক্লাস শেষ করতে করতে 2-4 জন স্টুডেন্ট থাকবে, শুরুতে যতজন স্টুডেন্ট থাকুক না কেন। তো এটা আমাদের একটা ব্যর্থতা বলা যায় কমার্সের শিক্ষার্থীদের। সেজন্যই দেখা যায় কমার্সের শিক্ষার্থী শুনলেই মানুষের একটা এমন মানে মনোভাব চলে আসে, তারা হয়তো পড়াশোনা একটু কম করে। বোঝা গেল কি বললাম? তো এই মনোভাবটা আসলে সত্য, আমি খেয়াল করলাম আর কি আমাদের উপস্থিতি দেখে। তো কমার্সের শিক্ষার্থীদের আসলে এখানে কিছু ভালো স্টুডেন্ট থাকে, তারা হচ্ছে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো। যেমন ধরো তুমি বোর্ডে প্রথম হতে চাচ্ছ, তুমি রেগুলার সামান্য পড়ালেখা করলে হবে, প্রতিদিন ডেইলি বেসিসে কিছু পড়াশোনা করলে তুমি বোর্ডে ফার্স্ট হইতে পারো, সেকেন্ড হইতে পারো, কারণ তোমার কম্পিটিটর যারা আছে তারা খুব কম পড়াশোনা করে। বুঝা গেল? বাট অ্যাডমিশন টেস্টে এসে গল্পটা একদম ভিন্ন হয়ে যায়। অ্যাডমিশন টেস্টে এসে কমার্সের শিক্ষার্থীদের যেহেতু যাওয়ার খুব বেশি জায়গা নাই, বাংলাদেশে তো কমার্সের শিক্ষার্থী কম বেশি অনেক আছে, তো সবাই এসে দেখা যায় ঢাকা ইউনিভার্সিটি বা যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে নাম করা সেগুলোতে চান্স পাইতে চাই। তো তখন দেখা যায় স্টুডেন্টরা অনেক বেশি সিরিয়াস হয়ে যায়, এসএসসি পরীক্ষার সময় এত বেশি সিরিয়াস থাকে না। তো যেটা বলতেছিলাম সেটা হলো তোমরা যারা আছো তারা অনেক কষ্ট করতেছো, তোমাদেরকে এটার প্রতিদান ইনশাল্লাহ তোমরা পরীক্ষাতে পাবা। আর তোমাদের কোনো ফ্রেন্ড যদি কি থাকে মানে এখনও আমাদের সাথে যুক্ত হয়নি এমন যদি থাকে তাদেরকে একটু মেনশন করে দিতে পারো। পাশাপাশি তোমাদের কোনো মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে সেখানে শেয়ার করতে পারো। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, ব্যাক টু দ্য ক্লাস। মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। আর নগদান ভিত্তিক বা বকেয়া ভিত্তিক হিসাব রক্ষণ, নগদান ভিত্তিক বা বকেয়া ভিত্তিক হিসাব রক্ষণ বলতে আসলে কি বোঝাই, এই যে হিসাব বিজ্ঞানের দুইটা ভিত্তি, আমরা হিসাব বিজ্ঞান আসলে যে ভিত্তিতে আমরা ম্যাথগুলো করে থাকি সেটা হলো বকেয়া ভিত্তি। ধরো আমি টাকা পাইছি কিনা সেটা ব্যাপার না, আমি সেবা দিছি কিনা। ধরো বাকিতে আমরা কারো কাছে পণ্য বিক্রয় করছি, এক্ষেত্রে আমরা তো টাকা পাই নাই, বাট আমরা এটাকে আয় হিসেবে দেখাই না। কেন আয় হিসেবে দেখাই? কারণ আমরা ওকে পণ্যটা দিয়ে দিয়েছি, আমরা ধরে নেই যে আজকে যেহেতু আমি পণ্য দিয়ে দিয়েছি ভবিষ্যতে হয়তো আমি টাকা পাবো, ওই জন্য আমরা আজকে এটাকে ইনকাম হিসেবে দেখাই ফেলি। ওটা হচ্ছে আমাদের বকেয়া ভিত্তিক। আর নগদান ভিত্তিক মানে কি, যখন আমরা নগদ টাকা পাবো ঠিক তখনই আমরা হচ্ছে আয় হিসেবে ওইটাকে স্বীকৃতি দিব। তো সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায়। সমন্বয়, সমাপনী দাখিলা, এটা বিপরীত দাখিলা, কয়েকটা বিপরীত দাখিলা আছে, এগুলো মাথায় রাখিও। ভুল সংশোধনী দাখিলা মানে কার্যপত্র তুমি পড়ো আর না পড়ো এই কয়েকটা বিষয় তুমি মাস্ট পড়বা। তুমি কার্যপত্র পড়ো আর না পড়ো এই কয়েকটা বিষয় তুমি মাস্ট দেখে যাবা। কারণ কি, এগুলো যে শুধুমাত্র কার্যপত্রতে দিতে পারে সেরকম না, যে কোনো জায়গায় দিয়ে দিতে পারে এই বিষয়গুলো। বোঝা গেল? এগুলো একটু পরীক্ষার জন্য দেখে যাবা। এরপরে কি কি কোয়েশ্চেন আসতে পারে সমন্বয়গুলার, দেখা যায় কার্যপত্রের নিচে যখন আমাদেরকে কার্যপত্র প্রস্তুত করতে বলে ওইখানে নিচে কিছু সমন্বয় থাকে, ওই সমন্বয়গুলোর প্রয়োজনীয় জাবেদা দিতে বলে অনেক সময়। তারপর মোট পরিচালন ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলে, মোট সেবায়ের পরিমাণ নির্ণয় করতে বলে, বা আরও অনেক কিছু বলতে পারে। বুঝা গেল? এগুলো আসলে ক নাম্বারে আসে আর কি প্রশ্নগুলো। কার্যপত্র তৈরি করো, এটা খ নাম্বারে আসতে পারে, খ নাম্বারে আসতে পারে অথবা গ নাম্বারে আসতে পারে। বুঝা গেল? কার্যপত্র তৈরি করো। সমাপনী দাখিলা সেম, খ নাম্বারে আসতে পারে, গ নাম্বারে আসতে পারে। কার্যপত্র ব্যবহার করে, এটা দেখো নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো, এটা অনেকভাবে আসতে পারে। নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করার আমরা একটা সূত্রও জানি। যদি কার্যপত্রের সাথে ম্যাথে আসে তখন আমরা সূত্র দিয়ে করলে হবে না, তখন এখানে বলে দিব তোমাকে কার্যপত্রের মাধ্যমে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো, তখন তোমাকে কার্যপত্রের মাধ্যমেই করতে হবে, মানে অন্যভাবে করলে হবে না। ওকে, আমরা এরপরের অধ্যায়ে যাই। আরেকটা অধ্যায় আছে জাস্ট, এরপর হচ্ছে আমাদের মডেল টেস্টটা শুরু করে দিব। মডেল টেস্ট শুরু করার আগে আমাদের সাথে আরও কিছু স্টুডেন্ট যুক্ত হোক, সেটা আমার ইচ্ছা, তোমাদের রিকোয়েস্ট আর কি। আরও কিছু স্টুডেন্ট আসলে যুক্ত করার চেষ্টা করো। সো যেটা বলছিলাম, অবচয় বা স্পর্শনীয় সম্পদের হিসাব তোমাদের এই অধ্যায়ের নাম বইয়ে। সো অবচয়ের ধারণা, অবচয় কেন ধার্য করা হয়, অবচয় ধার্য করার সময় বিবেচ্য বিষয়সমূহ, এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, এমসিকিউতে আসে। এমসিকিউতে আসে সেজন্য আমরা এখানে কি দিছি, 1 স্টার দিছি। যেগুলো 2 স্টার সেগুলো মাস্ট রিডিং পড়বা, যেগুলো 1 স্টার সেগুলো কম ইম্পর্টেন্ট তোমাদের জন্য তুলনামূলকভাবে।
স্থায়ী সম্পদ মূল্যায়নের নীতিমালা ও হিসাবভুক্তকরণের প্রক্রিয়া। যে স্থায়ী সম্পদ মূল্যায়ন বলতে কি আসলে আসবাবপত্র আমরা কিভাবে মূল্যায়ন করি, আসবাবপত্রের উপর কিভাবে অপচয় ধার্য করি, এই যে দেখো অপচয় হিসাবভুক্ত করার প্রক্রিয়া ও পদ্ধতি, বুঝা গেল। আবার অবচয়ের অনেকগুলো নাম আছে, আসলে এক একটা সম্পদের উপর অবচয়টা এক একটা নামে আসে। যেমন ধরো স্থায়ী সম্পদের উপর আমরা বলি অবচয়, তারপর অস্পর্শনীয় সম্পদের ক্ষেত্রে আমরা বলি অবলোপন, আর প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পদের ক্ষেত্রে আমরা কি বলি ডিপ্লেশন। ডিপ্লেশনের বাংলা কি? ডিপ্লেশনের বাংলা কি একটু বলো তো? অবলোপন। এই ডিপ্লেশনের বাংলা কি কেউ একটু এটা বলিও, ডিপ্লেশনের বাংলা কি? আমার মাথায় আসতেছে না। যখন আমরা প্রাকৃতিক কোনো সম্পদের উপর কাজ করি তখন যেটা ধরি সেটা হলো ডিপ্লেশন, মাথায় আসতেছে না আমার। ওকে, কি কি কোয়েশ্চেন আসতে পারে আসলে অবচয় থেকে পরীক্ষায়? কি কি কোয়েশ্চেন আসতে পারে দেখো একটু। অবচয় থেকে পরীক্ষায় মূলত কোয়েশ্চেন আসতে পারে মোট অবচয়ের পরিমাণ নির্ণয় করো, খুবই অবভিয়াস একটা কোয়েশ্চেন যে অবচয়ের অধ্যায় যেহেতু অবচয়ের পরিমাণ নির্ণয় করতে বলতে পারে। অবচয় হিসাব এবং অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। অবচয় হিসাব এবং অবচয় সঞ্চিতি হিসাব এটা তোমাকে 2 বছর 3 বছর 2 বছর 3 বছর বা 4 বছরের জন্যও করতে পারে, বলতে পারে, বোঝা গেল। এটা মাথায় রাখবা যে শুধু 1 বছরের করলে হবে না, তখন যখন তোমাকে 2 বছরে স্পেসিফিক করে দিবে অবশ্যই তোমাকে কি করতে হবে? 2 বছরের প্রস্তুত করতে হবে। যেমন ধরো জাবেদা দাখিলা দাও, এই যে জাবেদা দিতে হয় কিসের? অবচয়ের জন্য দিতে হয়, অবচয় সঞ্চিতি বা আসবাবপত্র ক্রয় করা হলে সেটা, বিক্রয় করা হলে সেটা। এখানে যে অবচয়গুলো দিবা, হ্যাঁ ভেরি গুড, একজন লিখেছে অবক্ষয়, হ্যাঁ সিয়াম সরকার। হ্যাঁ, ডিপ্লেশন মানে হচ্ছে অবক্ষয়। যখন আমরা প্রাকৃতিক সম্পদের উপর কোনো সময় আমরা হচ্ছে অবচয় ক্যালকুলেট করতে যাই তখন আমরা অবচয় না বলে অবক্ষয় বলি। ওকে, সো যেটা বলতেছিলাম আর কি, জাবেদা দেওয়ার সময় আমাদেরকে যদি বলে দেয় 2 বছর বা 3 বছর, তখন 2 বছর বা 3 বছর তোমরা আলাদা আলাদা ছকে দিবা, যে আলাদা আলাদা ছক, 2 বছরের জন্য 3 বছরের জন্য তোমরা একই ছকে দিয়ে দিবা না আনসার। বুঝা গেল কি বললাম? এরপর হচ্ছে মেশিন বিক্রয়ের লাভ ক্ষতি, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা অনেকবার আসছে, এটা পরীক্ষায় আসে বুঝছো। মানে এখান থেকে যদি কোয়েশ্চেন একটু ট্রিকি কোয়েশ্চেন দেয় তখন এটা দেয়। অবচয় সারণী প্রস্তুত করো, আমরা সবাই জানি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করো এবং আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপন করো। এটা খুবই ইম্পর্টেন্ট, আর্থিক অবস্থার বিবরণীতেও উপস্থাপন করতে বলে আমাদের। বুঝা গেল কি বললাম? তো আমাদের এখানে মূলত 3টা পদ্ধতিতে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, একটা হলো সরল রৈখিক, আর একটা হলো ক্রমহ্রাসমান, আর একটা হলো উৎপাদন একক পদ্ধতি। সো এগুলো তোমরা একটু দেখে রাখবা। আমরা দেখতে দেখতে আমাদের আজকের যে সাজেশন ক্লাস ছিল, মানে সিকিউতে আসলে ক খ গতে কীরকম কোয়েশ্চেন আসতে পারে দেখতে দেখতে আমরা সর্বশেষ অধ্যায়ে চলে আসছি। তোমাদের হচ্ছে তোমাদের নবম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী। তোমরা সবাই জানো এই অধ্যায় থেকে পরীক্ষায় কিন্তু আমাদের মাস্ট আনসার করা লাগে, 2টা কোয়েশ্চেন আসবে, 2টা অবশ্যই তোমাদেরকে আনসার করতে হবে। তো এখানে সবচেয়ে খুশির সংবাদ যেটা, সেটা হলো এখানে আসলে কি কোয়েশ্চেন আসবে সেটা কম বেশি সবার জানা থাকে। আমাদের অ্যাকাউন্টিংয়ে তো আসলে নতুন করে কোনো ট্রানজ্যাকশন হওয়া পসিবল না, নতুন করে কোনো লেনদেন হওয়া পসিবল না, এত বছর ধরে যা হয়ে আসতেছে সেম জিনিসই হবে। বুঝা গেল কি বলছি? তো আর্থিক অবস্থার বিবরণীতে কোয়েশ্চেন কী হবে সবার জানা থাকে, কিন্তু যথার্থ প্র্যাকটিস না করার কারণে দেখা যায় স্টুডেন্টরা আর্থিক অবস্থার বিবরণীকে অনেক বেশি ভয় পায় বা পরীক্ষায় আর্থিক অবস্থার বিবরণী ভুল করে আসে। তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আর্থিক অবস্থার বিবরণী ম্যান্ডেটরি 2টা পত্রে, প্রথম পত্রে হচ্ছে 2টা, দ্বিতীয় পত্রেও 2টা, প্রায় 40 নাম্বার, আবার এমসিকিউতে থাকে। তো তোমার হিসাব বিজ্ঞানের দেখা যায় 2টা পত্রে যদি আমি 200 মার্ক বলি, 200 মার্কের 50 মার্ক শুধু আর্থিক অবস্থার বিবরণী একটা চ্যাপ্টার থেকে। তো একটা চ্যাপ্টার, এটাকে একটু সিরিয়াসলি নাও, ভালো মতো প্র্যাকটিস করো, তাহলে দেখা যাবে তোমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয় পত্রে A+ নিশ্চিত করতে পারবা। আর হিসাব বিজ্ঞানে যদি A+ না পাও তাহলে তোমার এসএসসির ওভারঅল গ্রেডটা কিন্তু খুব কম হয়ে যাবে আর কি, যেহেতু ম্যাথমেটিক্যাল সাবজেক্ট এখানে A+ পাওয়াটা খুবই ইজি। আচ্ছা দেখো, আর্থিক অবস্থার বিবরণী থেকে আসলে কি কি আসতে পারে। আর্থিক অবস্থার বিবরণীর উদ্দেশ্য, ধারণা, প্রয়োজনীয়তা, এগুলো আসলে এমসিকিউর জন্য, আমাদের ম্যাথ করার জন্য এগুলো আসলে দরকার নাই। এরপরে বিশদায় বিবরণী প্রস্তুত করা, বিশদায় বিবরণী প্রস্তুত করার ক্ষেত্রে 2টা জিনিস আছে, একটা হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে, আর একটা হলো ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো এক ধাপ, মানে সবগুলা সেবা আয় যোগ করি, সব আয় থেকে হচ্ছে ব্যয়গুলো বাদ দেই, যেটা পাই সেটাই আমাদের নিট মুনাফা। বুঝা গেল? এটা হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তো এটাকে বলা হয় এক ধাপ বিশিষ্ট আর্থিক বিশদায় বিবরণী। আর যখন ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে করি তখন আমাদেরকে বহুধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী করতে হয়, যেখানে আমরা প্রথমে হচ্ছে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পর মোট মুনাফা পাই, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়ার পর পরিচালন মুনাফা থেকে অন্যান্য খরচ বাদ দেয়, অন্যান্য আয় যোগ করি, যেটা পাই সেটা হলো আমাদের নিট মুনাফা। তো ওইটা হচ্ছে বহুধাপ বিশিষ্ট। তো বিশদায় বিবরণী 2 ভাবে আসতে পারে, এটা পরীক্ষায় আসবে সেটা তো তোমরা সবাই জানো নিশ্চিত।
মালিকানা সত্ত্ব বিবরণীর ধারণা এবং এর প্রস্তুত প্রণালী খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে যেগুলো 2 স্টার মানে মাস্ট তোমার আসলে রিডিং পড়া উচিত, বই থেকে রিডিং পড়া উচিত, আসলে এই জিনিসটা কীভাবে তৈরি করতে হয় একটু রিডিংটা দেখা উচিত। আচ্ছা আমরা এর পরের অধ্যায়ে যাই। দেখো এরপরে কোয়েশ্চেনে যাই। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রণালী, এটা তো আসবেই। এরপর আর্থিক বিবরণী সংক্রান্ত গুরুত্বপূর্ণ দফা, সমন্বয় ও টিকা। যে আর্থিক অবস্থার বিবরণীর নিচে কিছু বিষয় ইনক্লুডেড থাকে, যে অবচয়টা আসলে কোন পদ্ধতিতে ধার্য করা হয়েছে, মেশিনটা আসলে কত টাকা দিয়ে কেনা হয়েছিল, আরও অনেকগুলো বিষয় যেগুলো নোটস আকারে দেওয়া থাকে আর্থিক অবস্থার বিবরণীর নিচে। তোমরা যখন আরেকটু বড় হবা, ধরো ইউনিভার্সিটিতে যখন চান্স পাবে, তোমরা তখন আসলে প্রকৃতপক্ষে একটা কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী কেমন হয় সেটা দেখবা। বিভিন্ন কোম্পানির যে অ্যানুয়াল রিপোর্ট থাকে, অ্যানুয়াল রিপোর্টের একটা অংশ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। বুঝা গেল? আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণীগুলো থাকে আর কি। তো তোমরা একটু বড় হলে ইনশাল্লাহ একদম প্রকৃতপক্ষে দেখবা এগুলো কীভাবে তৈরি করতে হয়। তো আর্থিক অবস্থার বিবরণী থেকে কী কী কোয়েশ্চেন আসতে পারে এগুলো তো আমরা দেখলাম। ক নাম্বার আসলে কি আসতে পারে, দেখো নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলতে পারে তোমাদের। তারপর হচ্ছে বিশদায় বিবরণী প্রস্তুত করো, এর আগেও বললাম মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো, মূলধনের সুদ নির্ণয় করো। এগুলো আসা অনেক সময় ছোট ছোট, এটা ক নাম্বার আসতে পারে, আসলে ক নাম্বার আসতে পারে এগুলা। তো এগুলো ছিল বেশ কিছু কোয়েশ্চেন যেগুলো আসলে তোমাদের পরীক্ষায় আসতে পারে। আর এগুলো হলো বিবিধ, মানে ক নাম্বার আসতে পারে এমন কোয়েশ্চেন, এগুলা সব হচ্ছে ক নাম্বার আসতে পারে এমন কোয়েশ্চেন। তো ক নাম্বার আসলে কোয়েশ্চেন কোত্থেকে আসবে, কি দিবে সেটা আসলে স্পেসিফিক না, তোমাদের বারবার বলছি ক নাম্বারে একদম ইজি একটা কোয়েশ্চেন আসবে, এটা নিয়ে খুব একটা বেশি হ্যাসেল করার কিছু নাই আর কি। তারপরও প্রতি বছর আসে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঘাটাঘাটি করে আমি যেটা পাইছি সেটা হলো বিলম্বিত বিজ্ঞাপনটা অনেক সময় নির্ণয় করতে বলতে পারে তোমাদের। বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো, এটা খুবই কমন একটা কোয়েশ্চেন। বাট্টা খরচের পরিমাণ নির্ণয় করো, বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো, বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো। তো বিকৃত পণ্যের ব্যয় এটা যদি অন্য জায়গায় আসে তুমি জাস্ট সূত্র ব্যবহার করে দিলা। বোঝা গেল কি বললাম? ধরো আর্থিক অবস্থার বিবরণীতে আসে নাই, অন্য জায়গায় আসছে, তুমি সূত্র ব্যবহার করে দিতে পারো, অথবা একটা ছক করেও করতে পারো। বোঝা গেল কি বললাম? এরপরে সমন্বিত ক্রয়ের পরিমাণ, সমন্বিত ক্রয়ের একটা ফর্মুলা আছে, একটা সূত্র আছে, ওই সূত্র একটু দেখে যাবা। সমন্বিত ক্রয়, এটা কিন্তু রেওয়া মিলেও খুব একটা ক্যাচাল করে এমন জিনিস। রেওয়া মিলে আসলে সমন্বিত ক্রয় থাকলে তখন কি হয়, সমন্বিত ক্রয় না থাকলে তখন কি হয়, এই বিষয়গুলো কিন্তু তোমাদের জানার একটা বিষয় আছে। তারপর মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এই সবগুলো হচ্ছে কি আমাদের পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন। তো আমাদের ওভারঅল হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে যে সাজেশনগুলো তোমাদের দেওয়ার ছিল আমার মোটামুটি শেষ। এখন আমরা শুরু করব হচ্ছে একটা মডেল টেস্ট, 30 মার্কের মডেল টেস্ট, 30টা কোয়েশ্চেন থাকবে। আমার সাথে সাথে তোমরা যাবা। নিয়মটা একটু বলে ফেলি, নিয়মটা হলো তোমরা সবাই কি করবা, তোমরা সবাই হচ্ছে আমি বলার সাথে সাথে যে এটার আনসার কি হবে, যখন আমাদের স্মার্ট বোর্ডে হচ্ছে কোয়েশ্চেনটা আসবে সাথে সাথেই তোমরা কি করবা, তোমরা হলো খাতায় আনসারটা লিখে ফেলবা। খাতায় আনসারটা লিখে কমেন্ট করবা। কমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই কোয়েশ্চেন নাম্বার দিবা। ধরো 1 নাম্বারের কোয়েশ্চেন, 1 নাম্বার কোয়েশ্চেন তুমি লিখবা 1-এর ক। তুমি চাইলে 1, যেহেতু আমাদের কিবোর্ডে ইংলিশ থাকে, 1A-ও লিখে রাখতে পারো, যে 1A, 1 ধরো 2C এভাবে লিখতে পারো, অথবা 2খ, তোমার ইচ্ছা। বোঝা গেল? কোনটার আনসার কি হবে, কোয়েশ্চেন মার্ক অবশ্যই দিবা, মানে কোয়েশ্চেন নাম্বার অবশ্যই দিবা। কোয়েশ্চেন নাম্বার যদি না দাও তাহলে আসলে আমি বুঝতে পারবো না কার আনসার কোনটা। তো 30টা কোয়েশ্চেন, 30টাই তোমরা কি করবা, আনসার করবা। বোঝা গেল কি বললাম? আর যখন আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে, তোমরা তোমাদের কে কত মার্কস পেলা সেটা হচ্ছে কোথায় লিখবা, তোমাদের কমেন্টে লিখবা, একদম সবাই লিখবা। আর যেহেতু আমরা আমাদের প্র্যাকটিস সেশন শুরু করে ফেলতেছি, সর্বশেষ আরেকবারের মতো আমাদের ক্লাসে কয়জন আছে, আমাদের ক্লাসে এখন এই মুহূর্তে প্রায় 30 জন মতো আছে। এই 30 জন মানুষ যদি 30টা শেয়ার করে তাহলে মনে হয় আরও 30 জন স্টুডেন্ট চলে আসবে। তো তোমাদেরকে একটু 10 সেকেন্ড কষ্ট দিই, 10 সেকেন্ডের মধ্যে তোমরা হচ্ছে একটু ক্লাসটা শেয়ার করো। হয়তো লাইভটা কেটে গেলে তুমি তোমার টাইমলাইন থেকে ক্লাসটা ডিলিট করে দিলা, কোনো অসুবিধা নাই। এখন যদি একটু বেশি স্টুডেন্ট আসে, প্র্যাকটিস করতে আসলে ভালো লাগবে। তো তোমাদের 10 সেকেন্ড সময় দিলাম, সবাই একটু দ্রুত শেয়ার করে ফেলো। তোমরা সবাই শেয়ার করলে কিন্তু আমাদের স্টুডেন্টের যে নাম্বার সেটা অনেক বেড়ে যাবে। আমি অপেক্ষা করতেছি, তোমরা শেয়ার করে ফেলো। এরপরে হচ্ছে আমরা আমাদের কোয়েশ্চেনে চলে যাব আর কি। আচ্ছা, তোমাদের যদি সাজেশন, আমি যে সাজেশনমূলক ক্লাসটা নিয়েছি এখন পর্যন্ত, ওই সাজেশনে কোনো চ্যাপ্টারে কোনো কিছু যদি মিস গিয়ে থাকে সেটা তোমরা একটু মাথায় রাখিও। আর সবাই আজকে থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করো, সেটা হলো আসলে তোমার কোন কোন চ্যাপ্টারের সমস্যা। যেহেতু সামনেই তোমাদের এসএসসি পরীক্ষা, হিসাব বিজ্ঞান একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো চ্যাপ্টার আসলে শেষ করা এখন লজিক্যাল হবে না, সবগুলো একদম খুঁটিনাটি পড়ানোও পসিবল না। পরীক্ষায় আসতে পারে তোমাদের সবার সমস্যা আছে, এমন কিছু চ্যাপ্টার আমরা হচ্ছে তোমাদের পড়াতে চাচ্ছি।
সো তোমাদের যদি এমন হয় যে আর্থিক অবস্থার বিবরণীতে সমস্যা বা কার্যপত্রের সমস্যা বা রেওয়া মিলের সমস্যা, এরকম স্পেসিফিক কয়েকটা চ্যাপ্টারের সমস্যা থাকে আর তোমরা বিস্তারিত ক্লাস করতে চাচ্ছ, সেরকম যদি হয়ে থাকে তাহলে তোমরা আমাদের জানাতে পারো, আমরা হচ্ছে তোমাদের ক্লাস দিব। তবে আজকের ক্লাসে যে উপস্থিতি, এরকম ক্লাসে উপস্থিতি হলে আমরাও মোটিভেশন পাবো না তোমাদের জন্য ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করার, আর তোমরা নিজেরাও ক্লাস করে খুব একটা বেশি মজা পাবে না আর কি। কারণ এই যে ক্লাসগুলো দেখতেছো তোমরা অনেকেই জানো, তোমাদের অনেককে হয়তো ফোন কলিংয়ের মাধ্যমে জানানো হয়েছে, ফেসবুকে বুস্টিং বা মেসেজের মাধ্যমে বা আরও অন্যান্য ওয়েতে তোমরা জানতে পেরেছো আজকের আমাদের এই ক্লাসের ব্যাপারে। তো আমাদের এই যে এত অ্যারেঞ্জমেন্ট, এত আয়োজন, সব কিছু হচ্ছে আসলে তোমাদের জন্য। তো স্টুডেন্টের সংখ্যা যদি কম হয়ে যায় তখন দেখা যাবে আমাদের যে মোটিভেশন সেটা আসলে কমে যাবে আর কি। তোমরা খেয়াল করবা, আমরা কিন্তু এর আগের ক্লাসগুলো দেওয়ার পর বেশ অনেক দিন গ্যাপ দিয়ে হচ্ছে ক্লাসগুলো দিচ্ছি। তোমাদের সামনেই কিন্তু এসএসসি পরীক্ষা, এখন আমাদের তোমাদের জন্য প্রতিদিন আসলে ক্লাস রাখা উচিত, বাট আমরা প্রতিদিন ক্লাস রাখলে দেখা যাবে তোমরা ওই পরিমাণ আগ্রহ দেখাচ্ছ না। তোমরা এখন যারা আছো সবাই যদি শেয়ার করো বা প্রতিদিন প্রতিটা ক্লাস যদি তোমরা সবাই শেয়ার করো, তোমাদের সকল ফ্রেন্ড জেনে যাবে, তখন আমরা ক্লাস করলে দেখা যাবে 1000 2000 স্টুডেন্ট হচ্ছে, তখন আমরা দেখবো প্রতিদিন মোটিভেটেড হয়ে প্রতিদিন ক্লাস দিচ্ছি। বাট এখন যেভাবে চলতেছে এভাবে হলে দেখা যাবে তোমাদের সিলেবাসটাও শেষ হবে না, আমরাও আসলে তোমাদেরকে গুছাই পড়াইতে পারতেছি না, কারণ অনেক দিন পর পর একটা ক্লাস নিতে হয়, একটা ক্লাসে অনেক বেশি জিনিস কভার করতে হয়। তো একটা ক্লাস অনেক বেশি জিনিস কভার করতে হলে আসলে সুন্দরভাবে গুছিয়ে পড়ানো যায় না আর কি। সো আমরা আমাদের শুরু করে ফেলতেছি। সবাই অলরেডি আনসার দিয়ে দিয়েছে যে ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় কোনটি, উত্তর হলো মূলধন। আমরা সবাই জানি বকেয়া ঋণের সুদ, এটা তো হওয়ার প্রশ্নই আসে না। প্রদেয় হিসাব হচ্ছে আমাদের দায়, আর বকেয়া ঋণের সুদ এটাও হচ্ছে আমাদের দায়। তারপর ব্যাংকের ঋণ এটাও হচ্ছে আমাদের দায়, আর এটা হচ্ছে আমাদের অন্তর্দায়। অন্তর্দায় মানে কি? অন্তর্দায় মানে হচ্ছে আমাদের এটা আসলে মালিকানা সত্ত্ব। বুঝা গেল? ওকে, এরপরে কোশ্চেন বললো ধারে বিক্রয়ের ফলে হিসাব সমীকরণের কোন উপাদানের উপর প্রভাব ফেলে। আচ্ছা, ধারে বিক্রয় করলে কি হয় আমি দেখি। ধারে প্রথমত বিক্রয় করলে কি হয়? বিক্রয় করলে আমাদের আয় হয়, ঠিক আছে? বিক্রয় করলে আমাদের আয় হয়। আয় মানে কি? ও ই হচ্ছে বাড়বে, ও ই প্লাস। তারপর আরেকটা হচ্ছে কি, ধারে যেহেতু বিক্রয় করছি তাহলে আমার দেনাদার। দেনাদার মানে হচ্ছে আমার কি? দেনাদার মানে হচ্ছে আমার সম্পদ এ হচ্ছে বাড়বে। বুঝা গেল? তাহলে এ আর ও ই, খ নাম্বার আনসার হবে আমার। এরপরে যাই আমরা, বলছে ডেবিট নোটে কোনটি উল্লেখ থাকে। এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন। যেমন ধরো এই যে এ ধরনের কোশ্চেনগুলো আসলে তুমি আসলে পরীক্ষায় কোনো সেন্স খাটাইতে পারবে না। এটা যার জানা আছে আনসারটা সে দিতে পারবে, যার জানা নাই সে ভুল করে আসবে পরীক্ষায়। বুঝা গেল? সো এই ধরনের কোশ্চেনগুলো তোমরা পরীক্ষায় আনসার করার জন্য তোমাদের যে বেসিক নলেজ, এই যে বললাম রিডিং পড়া দরকার, কতগুলো বিষয় এগুলো রিডিং পড়তে হবে। সো এটার আনসার হবে ঘ। ডেবিট নোটে সব কিছুই উল্লেখ করা থাকে, পণ্যের পরিমাণ, পণ্যের দাম, এখানে কোনো ডিসকাউন্ট আছে কিনা, ডিসকাউন্ট থাকলে কারবারি বার্তা মানে হলো ডিসকাউন্ট আর কি। এটা তোমরা সবাই অনেকেই জানো হয়তো, বার্তা না বলে ডিসকাউন্ট বললে তোমাদের জন্য বোঝাটা ইজি হয়ে যাবে। সো সব কিছুই থাকে। হিসাব বিজ্ঞানের আদিভূমি বলা হয় কোনটিকে? হিসাব বিজ্ঞানের আদিভূমি মানে হিসাব বিজ্ঞানের জন্ম কোথায় আসলে? আমরা জানি এটা ভেনিসে, ইতালির ভেনিস শহরকে বলা হয় হিসাব বিজ্ঞানের আদিভূমি। কোনটি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ? হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ রেওয়ামিল না, এটা তো না, জাবেদা এটাও না, তাহলে কার্যপত্র। বুঝা গেল? কোনটি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ? কার্যপত্র। তোমরা সবাই একটু দ্রুত আনসার করো। ওকে, আমরা এরপরে যাচ্ছি। বললো উদ্দীপকটি পড়ো এবং 6 এবং 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। 1 জানুয়ারি তারিখে মিস্টার জোসেফ ব্যবসায়ী 60,000 টাকা বিনিয়োগ করলেন। 10 জানুয়ারি তারিখে তিনি 10,000 টাকার পণ্য ক্রয় করেন এবং 20 জানুয়ারি তারিখে তিনি 20,000 টাকার পণ্য বিক্রয় করেন। 1,000 টাকা পণ্য ব্যবসায় ফেরত আসে। আচ্ছা, এই কোয়েশ্চেনটার আনসার এখানে যেটা দেওয়া আছে সেটা একটু ভুল, একটা লজিকে ভুল। এখানে কি করছে দেখো, এখানে হচ্ছে তিনি 60,000 টাকা কি করছে, 60,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, মাইনাস 10,000 টাকার পণ্য ক্রয় করছে, 20,000 টাকার পণ্য বিক্রয় করছে। এই হিসাব করে এখানে আনসার দেওয়া হলো 70,000 টাকা। এখানে আনসার দেওয়া হলো কি 70,000 টাকা। বাট এটা কি সঠিক বলো তো তোমরা আমাকে একটু, এটা কি সঠিক কিনা? আনসার হলো সঠিক না, এটা সঠিক না। কেন সঠিক না? আচ্ছা, সঠিক না হলে এই কোয়েশ্চেনটা এখানে রাখলাম কেন? এসএসসি পরীক্ষায় বলো, স্কুলের পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষায় এটা একটা মানে কমন ব্যাপার হলো, পরীক্ষায় এমন অনেকগুলো বিষয় আসে যেগুলো আসলে আনসার নাই। তখন আমাদের করণীয় কি? যদি আনসার না থাকে, ধরো এই কোয়েশ্চেনটা তোমার পরীক্ষায় আসছে, তখন তুমি কি করবা? তখন তুমি 70,000ই আনসার দিবে, কারণ তোমার এখানে এটা ছাড়া আর কোনো লজিক নাই। আচ্ছা, 70,000 আনসার হচ্ছে না,
এখানে মনে হয় একটা ফেরত ছিল, এই যে 1000 টাকা ফেরত, 1000 টাকার পণ্য ফেরত আসে, এখানে এটা দেয় না, মানে এখানে লজিকটা দেয় না আর কি। এটা 69,000 টাকা আনসারও হয় যে 1000 টাকার পণ্য যেহেতু ফেরত আসতো এটা আমি হয়তো ফেরত দিছি। তো ওভারঅল কোয়েশ্চেনটা আসলে ভুল, কোয়েশ্চেনটার সমাধানটা আসলে কি হবে? আমরা জানি যখন আমরা কোনো পণ্য ক্যাশে বিক্রি করি, মানে নগদ টাকার মাধ্যমে কোনো পণ্য বিক্রি করলে সেটা কিন্তু কি হয় না, ফেরত হয় না। নগদ টাকার মাধ্যমে কোনো পণ্য বিক্রয় করলে সেটা কি হয় না, ফেরত হয় না। শুধুমাত্র ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত হয়। তাহলে আমরা ধরে নিলাম আমরা 60,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছি, 10,000 টাকা দিয়ে যে ক্রয় করছি সেটা হচ্ছে ক্যাশে ক্রয় করছি, বাট আমি 20,000 টাকা তো পাই নাই, কারণ আমি ধারে বিক্রয় করছি। কি করলাম, আমি ধারে বিক্রয় করছি। তাহলে আমার ব্যবসায় ক্যাশ টাকা কত টাকা থাকবে, বছর শেষে আমার ক্যাশ থাকবে 50,000। তো এখানে কি 50,000 আনসার আছে? উত্তর হলো নাই। তো সেই জন্য আমাদেরকে তখন এই যে 69,000, 70,000 যেটা দেয় আনসার, সেটা হচ্ছে কি করতে হবে, দিতে হবে। কিন্তু এই কোয়েশ্চেনটা ভুল। তো পরীক্ষায় অনেক সময় ভুল কোয়েশ্চেন আসে, এই কোয়েশ্চেনটা এখানে রাখার মূল কারণ হলো পরীক্ষায় যদি ভুল কোয়েশ্চেন আসে তখন আমরা আসলে কিভাবে ডিল করব, কারণ পরীক্ষায় আনসার না দিয়ে তো আসা যাবে না, ঠিক না? তো আমরা আনসার দিয়ে আসবো, বাট লজিক আর কি, ওই কোয়েশ্চেনে যেটা আনসার হয় সেই লজিকে আমরা আনসার দিব। ওকে, এরপরে 7 নাম্বার দেখো, পণ্য ফেরতের জাবেদা কি হবে? পণ্য ফেরত আসলে আমরা কি জানি? আচ্ছা দেখো আমি কি করছি, পণ্য বিক্রি করেন 1000 টাকা, পণ্য ব্যবসায় ফেরত আসে, 1000 টাকার পণ্য ব্যবসায় ফেরত আসছে। কখন পণ্য ব্যবসায় ফেরত আসে? যখন আমার পণ্যগুলো ব্যবসা থেকে আমি বিক্রয় করি। তো বিক্রয় ফেরত কি হয়, আমাদের বিক্রয় ফেরত ডেবিট, তারপর হচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট। এই যে খ নাম্বার, এটা হচ্ছে আমাদের আনসার হবে। এরপরে ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত আমানতকারীর জন্য কি নির্দেশ করে? এটা খুবই ইজি একটা বিষয়। ব্যাংক বিবরণী, ব্যাংক তো সবসময় উল্টা। ধরো আমি ব্যাংকে টাকা জমা দিলাম, আমাদের নগদান বইয়ে ব্যাংকের ডেবিট সাইড মানে ব্যাংক বিবরণীর ক্রেডিট সাইড। তো আমরা যেটাকে ডেবিট ব্যালেন্স বলি, ব্যাংকের ডেবিট ব্যালেন্স মানে কি, আমার ব্যাংকে টাকা জমা আছে। আর ব্যাংক সেটাকে কি বলবে, ক্রেডিট ব্যালেন্স, কারণ আমার জন্য যেটা টাকা জমা, আমার জন্য যেটা সম্পদ, সেটা ব্যাংকের জন্য কি দায়। বুঝা গেল? সেজন্য এটাকে কি, ব্যাংকের জন্য যেটা ক্রেডিট উদ্বৃত্ত সেটা হচ্ছে আমানতকারীর জন্য সম্পদ, এটা মাথায় রাখিও। এরপর বলছে ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি? ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য ওই যে বললাম থিওরিটিক্যাল কোয়েশ্চেন, যারা পারে তারা লিখতে পারবে, যারা পারে না তারা লিখতে পারবে না। জমার উদ্বৃত্ত নির্ণয় করা, ভুল চিহ্নিত করা, ভুল সংশোধন করা, এগুলাই সবগুলাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্বৃত্ত। এনএসএফ মানে কি দেখি বলো তো, এটা পারো কিনা? এনএসএফ এটা সবাই পারার কথা, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ব্যাংক সমন্বয় বিবরণীতে এটা অনেক বেশি আসে, ব্যাংক সমন্বয় বিবরণীতে এটা অনেক বেশি আসে। এনএসএফ মানে কি, নট সাফিসিয়েন্ট ফান্ড। এই যে এটা নট সাফিসিয়েন্ট ফান্ড মানে হচ্ছে অপর্যাপ্ত তহবিল। অপর্যাপ্ত তহবিল মানে কি, যে তোমার অ্যাকাউন্টে আসলে ওই পরিমাণ টাকা নাই। যে পরিমাণ টাকা থাকলে তোমার, ধরো একটা চেক আমি দিলাম, কেউ আমার থেকে ধরো 20,000 টাকা পাই, তাকে আমি একটা 20,000 টাকা চেক লিখে দিলাম, বাট আমার অ্যাকাউন্টে আসলে টাকা আছে 10,000 টাকা। তখন কি তাকে 20,000 টাকা ব্যাংক পরিশোধ করতে পারবে না। তখন আমার চেকটা বাউন্স করে দিবে, মানে আমার চেকটা ডিসঅনার করবে, যে এটা পরিশোধ করা যাবে না, উপরে লিখে দিবে এনএসএফ চেক, মানে নট সাফিসিয়েন্ট ফান্ড। ওকে, এরপরে এতে যাচ্ছি আমরা। নগদ তহবিল হলো 10,000 টাকা, প্রাপ্য হিসাব 8,000 টাকা, প্রদেয় হিসাব 2,000 টাকা, ভাড়া ব্যয় হচ্ছে 2022 সালে 31/12/2022 সাল 4,000 টাকা। মায়া ট্রেডার্সের অনিশ্চিত হিসাবের পরিমাণ কত নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের রয়্যাল মিল থেকে একটা কোশ্চেন আসছে, এটা সবাই পারার কথা। একটু দেখো কত হবে আমাদের আনসারটা, কত হবে একটু দ্রুত দেখো। আচ্ছা তোমাদের কোয়েশ্চেনগুলো অনেক দেরিতে আসছে, অনেকেই আনসার দিচ্ছ, বাট অনেকেই কি করতেছো না, কোয়েশ্চেন নাম্বারটা দিচ্ছ না। কোয়েশ্চেন নাম্বার যদি না দাও, এটার আনসার অনেকেই সঠিক দিচ্ছে, যেমন আব্দুল্লাহ আল মামুন, তারপর আইরিন, ওরা অনেকেই সঠিক আনসার দিচ্ছে, বাট কি করছে, কোয়েশ্চেন নাম্বারটা দেয় নাই। কোয়েশ্চেন নাম্বারটা যদি না দেয় তাহলে তো আমি বুঝতে পারবো না আসলে তোমরা কোন কোয়েশ্চেনের আনসার। হ্যাঁ এটা 6,000 টাকা, তোমরা একটু ম্যাথটা ক্যালকুলেট করবা, দুই পাশে বসাবা, তাহলেই মিলে যাবে। এরপরে দেখো আমাদেরকে কি বলছে, কোন হিসাবের উদ্বৃত্ত বৃদ্ধি করলে অনিশ্চিত হিসাব প্রয়োজন পড়বে না। কোন হিসাবের উদ্বৃত্ত বৃদ্ধি করলে অনিশ্চিত হিসাবের প্রয়োজন পড়বে না? উত্তর হলো আয় আর দায়। আয় আর দায়ের হিসাব যদি তুমি কি করো, আয় অথবা দায়, ধরো আয়, আমাদের ওইখানে কি হয়েছিল ওই ম্যাথে, ওই ম্যাথটা যদি তোমরা করো খুবই ইজি, রেওয়া মিলের মতো জাস্ট বসাই দিবা, বসাই দিলে দেখবা তোমার ক্রেডিট সাইডে, কি বললাম, ক্রেডিট সাইডে কম টাকা আসবে, যে 6,000 টাকা কম আসবে ক্রেডিট সাইডে। ওই কারণে আমরা ক্রেডিট সাইডে 6,000 টাকা দিয়ে আমরা কি করব, আমাদের ম্যাথটা মিলাই দিব। তো ক্রেডিট সাইডে যদি 6,000 টাকা কম আসে, তাহলে আমাদের 6,000 টাকা বাড়ানোর জন্য কি করতে হবে, হয় দায় বাড়াই দিতে হবে 6,000 টাকা, হয় দায় বাড়াই দিতে হবে 6,000 টাকা, না হয় আয় বাড়াই দিতে হবে 6,000 টাকা। বুঝা গেল? ওই ম্যাথটা খুবই ইজি, তোমরা একটু জাস্ট দেখে নিবে আর কি এটা। ওকে, এরপরে দেখো সমন্বিত ক্রয় হলো, আচ্ছা আনসার দেখে ফেলছো, এটা যেহেতু আনসার দেখে ফেলছো এটার নাম্বার সবার জন্য বোনাস, এটা একটা সূত্র ছিল।
কম বেশি এটা আমরা সবাই পারি। সমন্বিত ক্রয় কীভাবে বের করতে হয়? সমন্বিত ক্রয় বের করার জন্য প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ করতে হয় আর সমাপনী মজুদ বিয়োগ করতে হয় সমন্বিত ক্রয়ের জন্য। ওকে, এরপরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের রোড ম্যাপ কোনটিকে বলা হয়? এটি খুবই ইজি, সবাই পারার কথা। আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুতের রোড ম্যাপ বলা হয় কোনটিকে? কার্যপত্র। ওকে, এরপরে যাচ্ছি। কার্যপত্রকে বলা হয় ছিন্নপত্র, স্থায়ীপত্র, খসড়াপত্র। ছিন্নপত্র মানে কি? আসলে এটা কিছুর সাথে অ্যাডজাস্টেড থাকে না। কার্যপত্র প্রস্তুত করা হয় কোথায়? একটা খুচরা কাগজ নেওয়া হয়, একটা আলাদা কাগজ নিয়ে ওই কাগজে কার্যপত্র প্রস্তুত করা হয়। তো ওই কারণে এটাকে আমরা ছিন্নপত্র বলতে পারি, খসড়াপত্র বলতে পারি। সো 1 ও 3 খ নাম্বার আনসার হবে। সমাপনী জাবেদা প্রস্তুত করার পর নিচের কোন হিসাবের ব্যালেন্স শূন্য হয়? সমাপনী জাবেদা প্রস্তুত করার পর কোন হিসাবের ব্যালেন্স শূন্য হয়? আচ্ছা, সমাপনী জাবেদা প্রস্তুত করার পর আমাদের যে হিসাবগুলো আয় ব্যয় হিসাব থাকে, যেগুলো আমাদের কি থাকে? আয় ব্যয় হিসাব থাকে, সেগুলোকে কি করা হয়? আমাদের ব্যালেন্সগুলো শূন্য হয়ে যায়। যেমন আয়, এটা শূন্য হয়ে যাবে। অনুপার্জিত সেবা, এটা হচ্ছে আমাদের দায়, এটা শূন্য হবে না। পুঞ্জীভূত অবচয়, এটা হচ্ছে আমাদের বিপরীত সম্পত্তি। অবচয় হচ্ছে খরচ, তাহলে এটা হচ্ছে বিপরীত ব্যয় হিসাব, বা এটা আমাদের সম্পদের জন্য যেহেতু ধরা হয়, তুমি এটাকে প্রতি সম্পদও বলতে পারো। অগ্রিম বিবাহ, এটা সম্পদ। সো এখানে আনসার হবে সেবাই। সো আনসার সেবাই। ওকে, এরপর বলছে ব্র্যান্ড ও লেভেল কোন ধরনের সম্পত্তি? ব্র্যান্ড ও লেভেল কোন ধরনের সম্পত্তি? স্থায়ী সম্পত্তি তো না, কাল্পনিক সম্পত্তি, কাল্পনিক সম্পত্তিও না। কাল্পনিক সম্পত্তি বলতে যে ভুয়া সম্পত্তি যেটা বলি ওইটা। চলতি সম্পত্তি তাও না। ব্র্যান্ড আর লেভেল হচ্ছে আমাদের অস্পর্শনীয় সম্পত্তি, এটা আমরা সবাই জানি। ওকে, এরপরে দেখো IAS 16-এ স্থায়ী সম্পদকে কী নামে অভিহিত করা হয়েছে? এটা একটা হচ্ছে কি নলেজেবল কোয়েশ্চেন আর কি, মানে কি বলবো, জ্ঞানমূলক কোয়েশ্চেন। যারা পারে তারাই আনসার করতে পারবে, যারা পারে না তারা আনসার করতে পারবে না। ওই যে প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, বা প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এটা হচ্ছে IAS 16-এ স্থায়ী সম্পদকে এই নামে অভিহিত করা হয়েছে। প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টও বলে অনেক সময়, এটা বুঝছো? প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টও বলে, এটাও মাথায় রাখতে পারো। এরপরে সম্পত্তির অবচয় ধার্যের বিবেচ্য বিষয় কোনটি? সম্পত্তির অবচয় ধার্য করার সময় আমাদের কি বিবেচ্য করতে হয়? ক্রয় মূল্য কত সেটা, আয়ুষ্কাল কত সেটা, অবশ্যযোগ্য মূল্য। হ্যাঁ, সবগুলাই 1, 2 ও 3 সবগুলাই আমাদেরকে কি করতে হয়? বিবেচনা করতে হয়। এরপরে যাই আমরা, অবচয় নির্ধারণে কোনটি বিবেচ্য নয়? ক্রয় মূল্য, বাজার মূল্য, ভগ্নাবশেষ মূল্য, অবচয়যোগ্য মূল্য। আনসার হলো বাজার মূল্য। আমরা অবচয়ের সময় বাজার মূল্য দেখি না, আসলে এই জিনিসটার বাজার মূল্য কত সেটা আমরা দেখি না। আমরা কি করি? নিজে কত টাকা দিয়ে কিনছি, আর কি জানি বলে, কত বছর আমি ব্যবহার করতে পারবো, আর অবচয়যোগ্য মূল্য কত টাকার উপর আমি আসলে অবচয় ধরবো। অবচয়যোগ্য মূল্য কীভাবে বের করে? আশা করি তোমরা সবাই জানো। ক্রয় মূল্য থেকে হচ্ছে আমাদের, ক্রয় মূল্য বা অর্জন মূল্য থেকে আমাদের কি বাদ দিতে হয়? ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতে হয়। ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিলে আমরা যেটা পাই সেটা হলো আমাদের অবচয়যোগ্য মূল্য। এটা তোমরা সবাই জানো, আমি এটা নিয়ে আর সময় নষ্ট করলাম না। অনুপার্জিত আয় দ্বারা নিচের কোনটিকে বোঝাই? অনুপার্জিত আয় দ্বারা নিচের কোনটিকে বোঝাই? আমাদের কতক্ষণ হলো? বেশ অনেকক্ষণ হয়ে গেছে, ক্লাস শুরু হয়েছে। আচ্ছা, অনুপার্জিত আয় ধারা নিচের কোনটিকে বোঝায় একটু বলো তো দ্রুত। অনুপার্জিত আয়, আয় মানে কি? আমাদের জন্য আয় একটা হিসাব। তো আয়টা যদি অর্জন না হয়, আমি তার মানে টাকা নিয়ে নিয়েছি, অগ্রিম টাকা নিয়ে নিয়েছি। অগ্রিম টাকা যদি নিয়ে নিই সেটা আমার জন্য কি দায় না? অগ্রিম টাকা যদি আমরা নিয়ে নিই সেটা আমাদের জন্য কি দায়? ভেরি গুড, এটা সবাই পারছে। ওকে, এরপরে যাই। 22 নাম্বার বলল বিক্রয় হিসাবের জের 2,70,000 টাকা। এছাড়াও বলা হয়েছে এবছর প্রাপ্য হিসাবের উপর 10,000 টাকা অনাদায়ী পাওনা ও 5% সঞ্চিতি রাখতে হবে। মিলে বিক্রয় হিসেবে কত টাকা দেখাতে হবে? তো বিক্রয় হিসাবের জের হচ্ছে 2,70,000 টাকা। দেখি এটা বলো তো, এটা খুবই ইজি একটা কোয়েশ্চেন, দ্রুত বলো সবাই। এখন আমাদের ক্লাসের পার্টিসিপেন্ট বাড়ছে, এতক্ষণ খুবই কম ছিল পার্টিসিপেন্ট আমাদের ক্লাসে। তোমরা আমার চেয়ে অনেক মানে স্লো মনে হচ্ছে। যে জুমে ক্লাস নিলে একটা দেখা যায় কি ইনস্ট্যান্ট, আমি যখন পড়াচ্ছি তোমরা আমার সাথে সাথে থাকবে। এখন আমি যে কথাটা বলতেছি না, আমি এখন সলভ করতেছি হচ্ছে 22 নাম্বার। তোমরা এখন আমাকে আনসার দিচ্ছ, আমি এখন আনসার পাচ্ছি 18 নাম্বার। 22 নাম্বারে তোমরা কখন আসবা আল্লাহ মালুম। আচ্ছা, এখানে আনসারটা খুবই ইজি। 2,70,000 টাকা। কেন 2,70,000 টাকা? কারণ আমার বিক্রয় হিসাবে জের ছিল, আমি এবছর বিক্রয় করছি 2,70,000 টাকা। তো আমি মিলে বিক্রয় হিসেবে এটাই দেখাবো। আমার হিসাবের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি, 5% সঞ্চিতি বা 10,000 টাকা অনাদায়ী পাওনা, এগুলো মিলে আমার বিক্রয়কে কখনো এফেক্ট করে না। এটা আমরা সবাই জানি, বিক্রয়কে আমরা কি করে না, কখনো এফেক্ট ফেলে না এটা। আচ্ছা, 2,70,000 টাকা বিক্রয় তো আমাদের জন্য ক্রেডিট, ডেবিট তো না। একজন বলেছে 22-এর ক,
22-এর কত হতে পারে না, কারণ এই যে এখানে আবার শেষে ডেবিট ক্রেডিট আছে আর কি। বিক্রয় কি হয়, বিক্রয় তো আমাদের জন্য ক্রেডিট হয়, তো ওই হিসাবে বিক্রয়কে আমি ক্রেডিটে রেখেছি, গ নাম্বার আনসার হবে। আচ্ছা, এরপরে দেখো 31 ডিসেম্বর 2022 তারিখে স্বাধীন ট্রেডার্সের আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন ছিল কত, 5 লক্ষ টাকা, 12% ঋণ এবং 12% ঋণ 1 লক্ষ টাকা, ঋণের বকেয়া সুদ 12,000 টাকা, প্রদেয় হিসাব 40,000 টাকা, অগ্রিম প্রাপ্ত ভাড়া 40,000 টাকা, স্থায়ী সম্পদ হচ্ছে 3 লক্ষ টাকা উল্লেখ আছে। আচ্ছা, এই ধরনের কোশ্চেন যখন আসবে, ধরো তোমাদের অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, এই ধরনের কোশ্চেন যদি আসে, সবচেয়ে চালাকি কাজ কোনটা জানো, শেষ থেকে কোশ্চেনটা দেখা। আসলে তোমাকে কি নির্ণয় করতে বলছে, দেখো তো আমাদেরকে কি নির্ণয় করতে বলছে, বছরান্তে চলতি দায়ের পরিমাণ। তো আমার যদি চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলে, আমার এতগুলো ইনফরমেশন পড়ার দরকার আছে? উত্তর হলো না। আমি শুধু জাস্ট চলতি দায় অপশনগুলো দেখবো। ধরো প্রথম থেকে দেখা শুরু করলাম, আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন আমার চলতি দায় না, তারপর বলছে 12% ঋণ, এটা আমার চলতি দায় না, ঋণের বকেয়া সুদ এটা আমার চলতি দায় 12,000 টাকা, প্রদেয় হিসাব এটা আমার চলতি দায় 40,000, তাহলে 12,000 40,000, 12 যোগ 40, তারপর আর কি আছে অগ্রিম প্রাপ্ত ভাড়া, অগ্রিম ভাড়া পাইছি মানে এটা আমার জন্য দায়ী, অগ্রিম প্রাপ্ত ভাড়া 40,000, স্থায়ী সম্পদ হচ্ছে 3 লাখ, এটা আমার দরকার নাই, তাহলে 12,000 40,000 40,000 92,000, আমার আনসার হবে 92,000। তোমরা তো আমার চেয়ে অনেক ফাস্ট, সবাই করে ফেলছো, ভেরি গুড। সো এটার আনসার হবে হলো 92,000 খ। তারপর কি বললো দেখো, আমাকে এখানে জানতে চাইছে কি, প্রতিষ্ঠানের মোট দায়ের পরিমাণ কত। খুবই ইজি কোয়েশ্চেন না, মোট দায়ের পরিমাণ কত, দেখি সবাই আনসার করে ফেলো তো এটা, যে আসলে মোট দায়ের পরিমাণ কত হবে। আমি আরেকবার দেখি, মোট দায়ের পরিমাণ যেহেতু বলছে মূলধনের দরকার নাই আমার 1 লক্ষ টাকা, তাহলে এটা আসবে 1 লক্ষ টাকা, ঋণের বকেয়া সুদ 12,000 টাকা, তারপর হচ্ছে প্রদেয় হিসাব 40,000 টাকা, অগ্রিম প্রাপ্ত ভাড়া 40,000, এটাও আসবে। তারপর আমাদের আর কি আছে, না স্থায়ী সম্পদ আসবে না, তাহলে আমাদের সব মিলিয়ে কত হয়, 1,92,000 টাকা। মোট দায়ের পরিমাণ 1,92,000 টাকা দেওয়া উচিত, 1,92,000 টাকা যেহেতু দেওয়া নাই, তাহলে মূলধন সহ আমরা যোগ করে দিব। মূলধন হচ্ছে 5 লক্ষ টাকা। এখন একটা কথা হতে পারে, ভাই আমরা মূলধন কেন যোগ করে দিচ্ছি, মূলধন তো আমাদের দায় না। এখন এমসিকিউ মানে কি, এমসিকিউতে তুমি একটা কোশ্চেনের আনসার দিচ্ছ, তার মানে বাকিগুলো ভুল সেটা না। এমসিকিউর ফুল মিনিংটা হলো মাল্টিপল চয়েস কোশ্চেন, যে অনেকগুলো আনসার থাকবে, এখান থেকে যে আনসারটা তোমার সবচেয়ে বেস্ট মনে হবে, বোঝা গেল, এখানে সবচেয়ে বেস্ট আনসার যেটা মনে হবে সেটাই তুমি আনসার করবা। তো আমরা জানি মূলধন হচ্ছে এক ধরনের অন্তর্দায়, সেই হিসাবে আমরা মোট দায়ের পরিমাণ বলতে আসলে আর্থিক অবস্থার বিবরণীকে আমরা আসলে দুইটা সাইডে ভাগ করি, একটা হলো সম্পদ সাইড আর একটা হলো দায় সাইড। তো দায়ের সাইডে হচ্ছে আমাদের দায়ও থাকে, মালিকানা সত্ত্বও থাকে। তো মালিকানা সত্ত্ব সহ আমাদেরকে যোগ করে 6,92,000 টাকা দেখাইতে হবে। এখানে 6,92,000 টাকা কীভাবে, এটা হচ্ছে মূলধন, যেটা আমাদের অন্তর্দায়, ইন্টারনাল লায়াবিলিটি, বুঝা গেল। সো আশা করি সবাই বুঝতে পারছো এই কোয়েশ্চেনটা, মানে একটা ট্রিকি কোয়েশ্চেন ছিল, খুবই সুন্দর কোয়েশ্চেন। ওকে, 25 নম্বর বলছে অনাদায়ী পাওনা সৃষ্টির কারণ কি হতে পারে। দেখি বলো তো, অনাদায়ী পাওনা কেন সৃষ্টি হতে পারে, যে দেনাদারের মৃত্যু, পাওনাদারের দেউলিয়াত্ব, পাওনাদারের দেউলিয়াত্ব কি এখানে আসবে, দেনাদার নিখোঁজ হয়ে যাওয়া। এটা খুবই ইজি একটা কোয়েশ্চেন, খুব সিলি, পরীক্ষায় এসএসসি পরীক্ষায় এরকম সহজ সহজ কোয়েশ্চেন আসে, বুঝছো। সো 25 নম্বরের আনসার হবে পাওনাদার, যেহেতু আমরা দেনাদারের কথা বলতেছি, এখানে পাওনাদার আসবে না, দেনাদারের মৃত্যু আর দেনাদারের নিখোঁজ হওয়া, এই দুইটা কারণে কি হইতে পারে, আমাদের অনাদায়ী পাওনা সৃষ্টি হতে পারে। ওকে, এরপরে যাচ্ছি তাহলে আর্থিক বিবরণীর ধাপ। দেখি বলো তো আর্থিক বিবরণীর ধাপ কি কি। এই কোয়েশ্চেনটার আনসার যে পারবে না, এই কোয়েশ্চেনটার আনসার যে পারবে না, সে আসলে এসএসসি পরীক্ষা দেওয়ারই দরকার নাই তার। অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে বেসিক কোয়েশ্চেনগুলোর মধ্যে একটা কোয়েশ্চেন। দেখি এই কোয়েশ্চেনের আনসার সবাইকেই পারতে হবে, দ্রুত সবাই আনসার করো। আচ্ছা, সালমান শাহরিয়ার ইভান, তুমি রিপ্লাই দিয়েছো কি খ, বাট কত নাম্বার কোয়েশ্চেন সেটা বলো নাই। এখন আমি কীভাবে বুঝবো আসলে তুমি কোন কোয়েশ্চেনের কথা বলতেছো, কোন কোয়েশ্চেনের কথা বলতেছো সেটা কীভাবে বলবো। 26-এর ঘ, ডি, 26-এর বি। আল্লাহ, এই কোয়েশ্চেনের আনসার নিয়ে তোমাদের মধ্যে দুই ভাগ হয়ে গেছে, কেউ বলতেছে বি, কেউ বলতেছে ডি। দেখি আমাদেরকে কোয়েশ্চেন কি বলছে, আর্থিক বিবরণী। মাথায় রাখবা, একটা হলো আর্থিক অবস্থার বিবরণী আর একটা হলো আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীর ধাপ কি, বিশদায়ী বিবরণী অবশ্যই, নগদ প্রবাহ বিবরণী অবশ্যই, মালিকানা সত্ত্ব বিবরণী। এখানে আসলে ভুল হওয়ার বিষয়টা কোন জায়গায়, তোমরা পারতেছো না কেন? এটা তো সবচেয়ে ইজি একটা কোয়েশ্চেন, সবগুলাই তো আনসার এখানে। ওকে, এরপরে যাই, বলছে সাকিব কোং
লিমিটেড, আচ্ছা আমরা শেষ থেকে দেখি আসলে সাকিব কোন লিমিটেডের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত আমরা একটু দেখি তো। পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত হলো 30,400, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি 7,400, চেক কাটা হয়েছে ভাঙানো হয়নি 7,400। আচ্ছা তাহলে এটা কি হবে, এই 7,400 আমাদের আসলে কি হবে বলো তো। এই 7,400 আমাদের 30,400 চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, তার মানে এই চেকের টাকাটা আমাদেরকে কি আমাদের নগদান বইয়ে কি এই চেকের টাকাটা আমরা কি করে ফেলছি, যেহেতু চেক কাটা হয়েছে ভাঙানো হয়নি, চেক কাটা হয়েছে ভাঙানো হয়নি, এটা আমরা নগদান বইয়ে কি করে ফেলছি, বিয়োগ করে ফেলছি। বাট ব্যাংক তো এটা বিয়োগ করে নাই, তাহলে আমাদেরকে এখন এটা কি করতে হবে, যোগ করে দিতে হবে 7,400। এরপরে ব্যাংক লভ্যাংশ আদায় করেছে 6,600 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। হ্যাঁ, তো ব্যাংক যেহেতু 6,600, এটা তো ব্যাংক তো হিসাবভুক্ত করছে, এটা আমাদেরকে পাস বই অনুযায়ী, তো এটা আমাদের দরকার নাই। ব্যাংক কর্তৃক চার্জ পরিশোধ 2,000 টাকা, এটা তো ব্যাংক করছে, আমাদের এটা দরকার নাই। কোথায় ছিলাম আমাদের ম্যাথ, আচ্ছা এই ম্যাথটা আমরা আরেকবার শুরু থেকে সলভ করি। সেটা হলো এই ম্যাথটা আমাদেরকে কি হয়েছে দেখো, এই ম্যাথ আমাদের যেটা বলছে সেটা হলো ব্যাংক জমার উদ্বৃত্ত হলো 30,400 টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত 30,400 টাকা, আর চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি মানে কি, চেক যদি কাটা হয় মানে আমরা নগদান বই কি করেছি, এই টাকাটার জন্য চেকের টাকা বিয়োগ করে ফেলেছি, ঠিক আছে, চেকের টাকা আমরা কি করে ফেলেছিলাম, বিয়োগ করে ফেলেছিলাম। আচ্ছা আমাদের নগদান বই অনুযায়ী জানতে চাইছে, তাহলে আমরা নগদান বইতে এই টাকাটা, এই টাকা থেকে 7,000 টাকাটা আমরা বিয়োগ করে ফেলেছিলাম না, তাহলে আমরা নগদান বই অনুযায়ী 7,000 কত টাকা, 400 টাকা, তা নগদান বই আমরা কি করেছিলাম, এটা বিয়োগ করেছিলাম, বিয়োগ করে ফেলছি। আর 6,600 টাকা এটা কি ব্যাংক, ব্যাংক যেহেতু দিছে ব্যাংক জানে, তার মানে ব্যাংক যখনই টাকা দিছে টাকাটা যোগ করে দিছে, বাট আমরা এটা কি নগদান বইয়ে যোগ করেছিলাম, উত্তর হলো না, সেজন্য আমরা 6,600 টাকাটা বিয়োগ করব, 6,600 টাকাটা বিয়োগ করলাম। এরপরে কি বললো আমাদের, ব্যাংক কর্তৃক চার্জ পরিশোধ করা হয়েছে 2,000 টাকা, যেহেতু ব্যাংক চার্জ 2,000 টাকা, এটা ব্যাংক কী করছে, বিয়োগ করছে, বাট নগদান বই তো এটা জানে না, তাহলে সে এটা বিয়োগ করে নাই, তাহলে এটা আমাদেরকে কী করে দিতে হবে, যোগ করে দিতে হবে 2,000 টাকা। আর কিছু আছে নাই, তাহলে আমাদের বিয়োগ হচ্ছে টোটাল কত, বিয়োগ হচ্ছে 7,000, 8,000, 14,000, তো 30,000 থেকে 14,000 যদি চলে যায় আমাদের 16,000, 16,000-এর সাথে 2,000 যোগ করলে হয় আমার 18,000, 18,400। এই যে এটাই হবে আমাদের আনসার। দেখো গ নাম্বার কীভাবে হলো আমি আরেকবার বলি, একটু কনফিউজড হয়ে যায় না, আমি নিজেও কনফিউজড হয়ে গেছিলাম কোয়েশ্চেনটাতে। আমাদের জানতে চাইছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত হবে, তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত হবে সেটা জানতে পারবো আমরা কিভাবে, ব্যাংক কী করছে সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। অনেকেই সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। ব্যাংক বলতেছে তার কাছে জমা আছে 30,400 টাকা, তো নগদান বইয়ে আমরা একটা চেক কাটছি যেটা এখনো ব্যাংকে ভাঙানো হয় নাই, তো চেক কাটলে আমরা কি করি, নগদান চেক কাটার সাথে সাথে টাকাটা আমরা নগদান বই থেকে বিয়োগ করে ফেলি, তো আমরা যেহেতু বিয়োগ করে ফেলেছিলাম ব্যাংক তো বিয়োগ করে নাই, তো এখন আমার জানা লাগবে কি, আমার জানা লাগবে নগদান বই আসলে আমি কত টাকা দেখাইছি, তো 30,400 টাকা থেকে আমি যেহেতু বিয়োগ করে ফেলছিলাম সেজন্য আমি বিয়োগ করে ফেলেছি 7,400। এরপর আমাদেরকে কি বলতেছে দেখো, আমাদেরকে বলতেছে হলো 6,600 টাকা হলো ব্যাংক সুদ দিয়েছে, যেটা আমরা জানি না, তো ব্যাংক যেহেতু সুদ দিচ্ছে আমরা জানি না, তাহলে আমরা তো যোগ করি নাই, ব্যাংক যোগ করে ফেলছে, তো ব্যাংক যেহেতু যোগ করে ফেলছে আমরা যেহেতু জানি না, আমরা যোগ করি নাই, সেজন্য আমরা এটা 6,600 টাকা বিয়োগ করে ফেলছি। এরপরে যা হিসাবভুক্ত হয়নি, এরপরে ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ দিছে, এটা তো ব্যাংক জানে, আমি জানি না, যে নগদান বই সে তো জানে না, তো নগদান বই আমরা এই 2,000 টাকাটা বিয়োগ করিনি, তো আমরা যেহেতু বিয়োগ করিনি সেজন্য আমরা কি করলাম, ব্যাংকের টাকার সাথে এই 2,000 টাকা যোগ করে দিলাম, সবগুলো শেষে আমরা পেলাম 18,400 টাকা, তো আনসার হবে 18,400 টাকা। সবাই বুঝতে পারছো কিনা বলো, এই কোশ্চেনটা একটু ট্রিকি ছিল, আসলে আমাদের কাছে জানতে চাইছে কি, আমাদের জানতে চাইছে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত, বুঝে গেল, মানে সঠিক যে কত সেটা জানতে চাই নাই। আমি প্রথমে যে ম্যাথটা করতে গেছিলাম সেটা হলো যে ব্যাংক সমন্বয় বিবরণী করে ফেলি না আমরা, ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেছিলাম আমি, সো আনসার হচ্ছে গ। এরপরে দেখো 30,400 টাকা চেক কাটা হয়েছে, এখানে কি বলছে, সাকিব কোম লিমিটেডের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 25,000 টাকা হলে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত হবে, যে নগদান বই অনুযায়ী আমাদেরকে ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে দিছে, নগদান বই অনুযায়ী যদি ব্যাংক জমার উদ্বৃত্ত 25,000 টাকা হয়, পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত হবে, খুবই ইজি ম্যাথ, করে ফেলো এটা সবাই। নগদান বই অনুযায়ী যদি আমাদের 25,000 টাকা হয়,
তাহলে পাস বই অনুযায়ী কত হবে? তোমরা সবাই একটু ম্যাথটা করে নাও দ্রুত, আমি একটু সময় দিচ্ছি তোমাদের এটার জন্য। আচ্ছা, আমাদের সাথে এখন পার্টিসিপেন্ট বাড়ছে আগের তুলনায়, মাশাআল্লাহ। তোমরা সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করো আর কি, সবাই আনসার করার চেষ্টা করো, ভুল হোক সঠিক হোক, যেহেতু এখানে সম্পূর্ণ 30টা এমসিকিউ আমরা প্র্যাকটিস করতেছি। তোমার মনে করো একটা এসএসসি পরীক্ষা হয়ে যাচ্ছে এখানে, তো সবাই প্র্যাকটিস করো আর কি। আচ্ছা, এটার আনসার সবাই দিচ্ছে সি 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 37,000 ভেরি গুড। এটার আনসার 37,000 টাকাই হবে। কীভাবে 37,000 টাকা হবে দেখো, 6,400 টাকা, 30,000, 25,000 টাকা হচ্ছে আমার নগদান বই অনুযায়ী। আচ্ছা দেখো, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি 7,400 টাকা। এটা আমি কি করছি, আমার 7,400 টাকা এটা আমি কি করছি, আমার নগদান বই থেকে বাদ দিয়ে দিছি। বাট এটা কি ব্যাংক বাদ দিছে? উত্তর হলো ব্যাংক, তো ব্যাংকের কাছে তো এখনও যায় নাই, তো ব্যাংক এটা বাদ দেয় নাই, সেজন্য এটা প্লাস হবে। এরপরে ব্যাংক লভ্যাংশ আদায় করেছে 6,600 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। এই যে 6,600 টাকা এটা হিসাবভুক্ত হয়নি, তার মানে কি এটা ব্যাংক যোগ করেছে, নগদান বই যোগ করেনি। তাহলে 6,600 টাকা এটা আমাদেরকে কী করতে হবে, যোগ করতে হবে। তারপর ব্যাংক চার্জ পরিশোধ করেছে 2,000 টাকা। এই 2,000 টাকা এটা তো ব্যাংক আসলে বিয়োগ করছে, বাট বিয়োগ করে নাই কে, বিয়োগ করে নাই বিনিয়োগকারী। তো সেজন্য এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এটা 37,000 আনসার হবে। ওকে, আনসার 37,000। ওকে, এরপরে যাই আমরা। বলছে ম্যানেজার নিট মুনাফার 10% হারে কমিশন পাই। ম্যানেজারের কমিশন সহ নিট মুনাফা 40,000 টাকা হলে কমিশনের পরিমাণ কত? আচ্ছা, এই কোয়েশ্চেনটা আসলে লজিক কাটানো লাগবে না, মানে ইজিলি বোঝা যায় আর কি। এই কোয়েশ্চেন, কতগুলো কোয়েশ্চেন আছে না, আনসারটা আসলে বোঝা যায় যে কমিশন সহ কত পাই, 10,000 টাকা, 44,000 টাকা পাই। আচ্ছা, এটা বের করার জন্য একটা শর্টকাট ওয়ে আছে, সেটা হলো কমিশন সহ যদি 110% পাই, তুমি কি করবা, ক্যালকুলেটারে গিয়ে 110% দিয়ে এটা কি করবা, 44,000কে ডিভাইড করবা, 44,000কে 110% দিয়ে 110 দিয়ে ডিভাইড করবা, 110 দিয়ে ডিভাইড করবা। আর আমাদের আসলে বিক্রয় কত, 100% না 100 দিয়ে গুণ করবা, তো ইজিলি পেয়ে যাবে। এখানে বোঝাই যাচ্ছে আসলে 40,000-এর 10% হচ্ছে 4,000 টাকা, তো কমিশন 4,000 টাকা। বাট যখন বোঝা যাবে না তখন তোমরা এইভাবে করতে পারো, এই ফর্মুলাটা ইউজ করে। ওকে, এরপরে যাই আমরা। বলছে বিক্রেতার নিকট ভ্যাট কি? এটা তো দেখে ফেলছো তোমরা। বলো, এই কোয়েশ্চেনটা খুবই ট্রিকি একটা কোয়েশ্চেন, এটা অনেকেই ভুল করে। বিক্রেতার নিকট ভ্যাট কি আসলে? বিক্রেতার নিকট ভ্যাট কি বলো তো একটু? ভ্যাট মানে কি বলো তো একটু? ভ্যাট মানে হচ্ছে কর, এক ধরনের কর, এক ধরনের ট্যাক্স, যে ট্যাক্সের টাকাটা সরকারকে দিয়ে দিতে হয়। ধরো আমরা বিক্রেতাকে যখন ভ্যাট দেই, ধরো স্বপ্নতে বা আগরাতে বা কোনো গোল্ডের দোকানে গেলে আমরা ওইখান থেকে কেনাকাটা করার সময় বিক্রেতাকে একটা ভ্যাট দেই। ভ্যাটের যে টাকাটা, ধরো 50,000 টাকা দিলাম, এই 50,000 টাকাটা ওই বিক্রেতা নিল আমাদের কাছ থেকে, বাট এই টাকাটা কিন্তু ওই বিক্রেতার টাকা না। ইভেনচুয়ালি একটা সময় শেষে গিয়ে তাকে এই 50,000 টাকাটা সরকারকে দিয়ে দিতে হবে। কাকে দিয়ে দিতে হবে? তো সরকারকে দিতে হবে। আমরা জানি কোনো কিছু দিতে হবে এমন যদি হয়, লায়াবিলিটি বুঝাই বা দায় বুঝাই, ভবিষ্যতে দিতে হবে এমন কোনো কিছু যদি বুঝাই, তাহলে আমরা সেটাকে কি বলি, সেটাকে আমরা দায় বলি। বুঝে গেল? সেটাকে আমরা দায় বলে থাকি। গ নাম্বার আনসার। তো দেখতে দেখতে আমাদের সবগুলো কোশ্চেন শেষ। আমার একটু অপেক্ষা করা লাগবে, কারণ আমাদের এখানে কমেন্টগুলো লোড হয় আসলে অনেক দেরিতে। তোমাদের আসলে কার কত মার্কস হলো একটু গুনে বলো। আমাদের সাথে শুরু থেকে যারা ছিলা সবাই একটু গুনে বলো আসলে কত মার্কস হয়েছে কার, আমি একটু শুনতে চাই। নাফিসা জেরিন বলছে 30 নম্বরের খ, এটা কি সঠিক? 30 নম্বরের গ হবে। বিক্রেতার নিকট ভ্যাট হচ্ছে একটা দায়। কেন দায় সেটা বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা, আজকে আমরা যতগুলো কোশ্চেন করলাম, ওভারঅল প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আমরা হচ্ছে সাজেশনমূলক ক্লাস নিয়েছি। একদম A to Z পরীক্ষায় কী কী আসতে পারে, কী আসলে কীভাবে আনসার করতে হবে, আমরা সবগুলো বিষয় আলোচনা করার চেষ্টা করেছি। তো তোমাদের কোনো চ্যাপ্টারে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা আমাদের কোনো MCQ যদি তোমরা ভালো মতো বুঝে না থাকো, তাহলে তোমরা এখন আমাকে বলতে পারো। আমাদের হাতে বেশ কিছুক্ষণ সময় আছে, আমরা আলোচনা করে ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শেষ করব। আমি অপেক্ষা করছি তোমাদের কমেন্টের জন্য। টেকনোলজিক্যাল কিছু সমস্যার কারণে দেখা যায় তোমাদের কমেন্টগুলো আমার কাছে আসা আরও অনেক দেরিতে। আমি এখন দেখতে পাচ্ছি তোমরা হচ্ছে 30 নম্বর কোয়েশ্চেনের আনসার দিচ্ছ। হ্যাঁ, তোমাদের অনেকের কোয়েশ্চেন সঠিক। স্বর্ণা আক্তার ভুল, খ হবে আনসার। উম্মে হাবিবা তোমার আনসার সঠিক। তাসনিমের আনসার সঠিক। ওকে,
আচ্ছা, তোমাদের সর্বশেষ আরেকটা কথা বলতে চাই, সেটা হলো প্রায় 34 জন মানুষ আছো। আজকের এই স্লাইডে কিন্তু তোমাদের জন্য অনেকগুলো সাজেশনমূলক কোয়েশ্চেন দেওয়া আছে। তো স্লাইডগুলো হচ্ছে সচরাচর আমরা তোমাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে দিয়ে দেই। তো আমাদের যেগুলো রেসপন্সিবিলিটি আমরা চেষ্টা করতেছি সম্পূর্ণ ফিল আপ করার। তোমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে স্টুডেন্ট হিসাবে। তোমাদের রেসপন্সিবিলিটি হলো নিয়মিত পড়াশোনা করা, ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাটেন্ড করা। পাশাপাশি যেহেতু বিজনেস টাইটান এই প্রতিষ্ঠানটা তোমাদেরই প্রতিষ্ঠান, আমাদের সবার প্রতিষ্ঠান, এটাকে আস্তে 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 বড় করতে চাইলে আমাদের সবারই এফোর্ট দেওয়া লাগবে। আসলে এই বিজনেস টাইটান সম্পর্কে তোমরা অনেকেই হয়তো জানো, বাট তোমাদের এমন অনেক অনেক ফ্রেন্ড আছে যারা এখনও বিজনেস টাইটান সম্পর্কে জানে না। তো আমাদের ক্লাসটা বলতে গেলে শেষ, তোমরা চাইলে এখন চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। বাট আমি তোমাদেরকে একটু বলবো যে তোমরা চাইলে ক্লাসটা একটু তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। হয়তো আজকের এই ক্লাসটা তোমাদের কোনো একটা ফ্রেন্ড দেখলো, পরবর্তীতে আমরা ক্লাস নিলে তখন সে আমাদের সাথে যুক্ত হবে। এটা হলো বিজনেস টাইটানের প্রতি তোমাদের ভালোবাসা আর কি। তোমাদের সাথে আমরা ইনশাল্লাহ আরও বেশ অনেকগুলা ক্লাস নিব। তোমরা অনেকেই তোমাদের কলেজের নাম বলছো। হ্যাঁ, সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম, আমার বাসাও চট্টগ্রাম, আমি মহসিন কলেজের শিক্ষার্থী ছিলাম। আচ্ছা, মহসিন কলেজের কেউ আসো কি না এখানে, বা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে ক্লাস করতেছো? আর আমি যেটা কোয়েশ্চেন করেছিলাম যে আসলে কে কত মার্কস পেয়েছো, সিয়াম বলছে 18। 18 কিন্তু খুব একটা ভালো মার্কস না, আরও ভালো করতে হবে। অ্যাকাউন্টিংয়ে দেখা যায় 30-এর মধ্যে 25-26 পাওয়াই লাগে। তবে আমাদের আজকে যে মডেল টেস্টটা ছিল, যে কোয়েশ্চেনটা ছিল, একটু তুলনামূলকভাবে দেখা যায় ট্রিকি কোয়েশ্চেনগুলো এখানে দেওয়া হয়েছে। এখানে 18 পেয়েছো মানে তুমি তোমার এসএসসি পরীক্ষায় ধরে নিতে পারো 25-26 ইনশাল্লাহ ইজিলি পাবা আর কি। তো তোমাদের সর্বশেষ কয়েকটা কথা বলে আজকের ক্লাসটা শেষ করে দিব। কয়েকটা কথা কি, এসএসসি পরীক্ষার বাকি মাত্র আর কতদিন? কেউ একজন বলো আমাকে। হয়তো ধরলাম 50 দিনের কিছু বেশি সময়, যদি 50 দিনও হয়ে থাকে তাহলে তোমাদের যে কয়টা সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের জন্য কতদিন করে সময় আর বাকি আছে। এটা যখন তোমরা ক্যালকুলেট করবে তখন বুঝতে পারবে আসলে তোমার আর কতদিন সময় আছে। এখন মনে হচ্ছে 50 দিন 55 দিন অনেক বেশি সময়, বাট তুমি যদি তোমার সবগুলো বিষয় চিন্তা করো, গ্রুপ সাবজেক্ট, তারপর হচ্ছে ফোর্থ সাবজেক্ট, তারপর হচ্ছে তোমার যেগুলা কম্পালসারি সবার জন্য সে সাবজেক্টগুলো সবগুলো মিলিয়ে, আবার সবগুলোর পত্র আছে, প্রথম পত্র দ্বিতীয় পত্র, এভাবে সবগুলো মিলিয়ে যখন হিসাব করবা দেখবা তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য হয়তো সময় থাকবে 2 থেকে 3 দিন করে সময়। তো 2 থেকে 3 দিনে আসলে সবগুলা সাবজেক্ট এভাবে প্রিপারেশন নেওয়াটা অনেক টাফ হয়ে যায়। তো তোমরা আসলে কীভাবে প্রিপারেশন নিতে পারো, প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করবো সেটা হলো, অনেকেই কি করো তোমরা হচ্ছে ধরো পরীক্ষার বাকি আসার এতদিন, তাহলে আমি প্রতি 3 দিন 4 দিন মিলে মিলে একটা সাবজেক্ট শেষ করব। এটা আসলে রেশনাল না আর কি। ধরো তুমি কোনো একটা সাবজেক্ট 3 দিনের মধ্যে শেষ করে ফেললা, এরপরে পরীক্ষার আগে গিয়ে ওই সাবজেক্টটা আবার ধরলা, তখন দেখবা যে এই মাঝখানে আরেকটা গ্যাপ হয়ে যাচ্ছে না, আজকে পড়তেছো মাঝখানে অনেকদিন পড়তেছো না, এই গ্যাপের কারণে সবগুলো পড়া তোমার মাথা থেকে চলে যাবে। তো এই কারণে তোমাদের উচিত একটা রুটিন করা, যে ফিক্সড প্রতিদিন আমি 2-3টা করে সাবজেক্ট পড়বো। বিশেষ করে ইংলিশটা প্রতিদিন রাখবা, আইসিটি রাখবা, একটু বাংলা মাঝে মধ্যে রাখবা, 2-1 দিন পর পর রাখবা। আর যেগুলো ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, অ্যাকাউন্টিং মাঝে মধ্যে প্র্যাকটিস করবা, ফাইন্যান্স মাঝে মধ্যে প্র্যাকটিস করবা। থিওরিটিক্যাল সাবজেক্ট যেগুলো সেগুলো হচ্ছে মাঝে মধ্যে একটা করে অধ্যায় রিভাইজ দিয়ে রাখবা। বোঝা গেল কি বললাম? তাহলে তোমাদের রুটিনটা হবে একদিনে আমি 3-4টা সাবজেক্ট পড়বো। সকাল টাইমে কিছু পড়াশোনা করব, দুপুর টাইমে কিছু পড়াশোনা করব, রাতের বেলায় কিছু পড়াশোনা করব। যেগুলো তোমাদের যে সাবজেক্টগুলোর ম্যাথগুলো তোমরা পারো, যেমন ধরো অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এখানে যে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো আছে, বা আইসিটিতে যে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবো কখন? যে টাইমটাতে তোমাদের আসলে পড়াশোনায় মনোযোগ বসে না, ধরো দুপুরের টাইম, ঘুম আসে অনেক বেশি, তখন তোমরা চেষ্টা করবে একটু লেখার। বোঝা গেল কি বললাম? সবাই চেষ্টা করবা যে এই সময়গুলোতে তোমাদের পড়াশোনা হয় না। কোন সময়ে তোমাদের পড়াশোনা হয় না সেটা তোমরা আমার চেয়ে ভালো জানো। ওই সময়ে তোমাদের যে লেখার কাজগুলো আছে এগুলো তোমরা তখন করবা। আর যখন পড়াশোনা করো তখন জাস্ট পড়বা। পড়া মানে এমন না যে আমি লিখবো না টোটালি, হ্যাঁ লিখবা অবশ্যই, খাতায় রাখবা, যে বিষয়টা মনে থাকবে না সেটা কি করবা, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা। আর তোমাদেরকে আমি একদম লাস্ট যে কথাটা বলে আজকের ক্লাস শেষ করবো সেটা হলো, এসএসসি পরীক্ষায় তোমরা কে কতটুকু জানো সেটা হচ্ছে টিচাররা কখনো মূল্যায়ন করতে পারবে না। যে একটা স্টুডেন্ট অনেক বেশি জানে, হয়তো সে অসুস্থতার কারণে তার খাতায় ওইভাবে প্রেজেন্ট করতে পারে নাই, টিচার দেখবে তোমাদের খাতা, তো তোমাদের খাতায় তোমাদেরকে রিপ্রেজেন্ট করে। তুমি অনেক কিছু জানো, দেখা গেল একটা কোয়েশ্চেন অনেক কিছু লিখতে গিয়ে তুমি সবগুলো কোয়েশ্চেন আনসার করে আসতে পারলা না। আরেকজন স্টুডেন্ট কিছুই জানে না, বাট সবগুলো কোয়েশ্চেন আনসার করে আসছে। যে কিছুই জানে না, সবগুলো কোয়েশ্চেন আনসার করে আসছে, সে কিন্তু তোমার চেয়ে বেশি মার্কস পাবে। তো পরীক্ষায় তুমি কতটুকু জানো সেটা প্রকাশ করার চেয়েও ইম্পর্টেন্ট বিষয় হলো সবগুলো বিষয় সুন্দর করে আনসার করে আসা। সেজন্য কোনো কোয়েশ্চেন যদি কমন পড়ে যায়, এটা অনেক বেশি সুন্দর করে লিখতে গিয়ে পরবর্তীতে ফুল আনসার করতে না পারলে সেটার দায়ভার কিন্তু তোমাকেই নিতে হবে। আমাদের একটা
কথা শোনা যায় আর কি। প্রথম সিকিউটা অনেক বেশি সুন্দর করে লিখতে হবে, অনেক বড় করে লিখতে হবে, দ্বিতীয় সিকিউটা একটু কম, তৃতীয় সিকিউটা একটু কম, এভাবে কমতে কমতে শেষেরটা এত খারাপ হয়ে যায় যে ওইটাতে মার্কস দেওয়ার অবস্থা থাকে না। তো আমি নিজে পার্সোনালি যেটা প্র্যাকটিস করি সেটা হলো প্রথম সিকিউতে স্বাভাবিকভাবে যেহেতু আমাদের প্রথম লেখা শুরু হয়, প্রথম সিকিউটা আমি চেষ্টা করি মোটামুটি ছোটো করে লেখার। আমি কখনো প্রথম সিকিউ বড় করে লেখার চেষ্টা করি না, কারণ প্রথম সিকিউ লিখতে স্বাভাবিকভাবে অনেক সময় চলে যায়। আমাদের একটা সিকিউর জন্য 22 মিনিট 23 মিনিট করে সময় থাকে এসএসসি পরীক্ষায়। তো প্রথম সিকিউর জন্য আগে দেখা যায় কোয়েশ্চেন পড়তে হয়, আবার প্রথম সিকিউটা লিখতে যদি অনেক বেশি সময় ফেলে দিই আমি তাহলে ঝামেলা। তো আমি চেষ্টা করি প্রথম সিকিউটা যত বেশি সংক্ষেপে লেখা যায়, দ্বিতীয় সিকিউটাও সেম, মানে আমি কম কম লিখি বাট সবগুলো কোয়েশ্চেনের গ্রেড একই রাখি। বুঝে গেল? আমি প্রথমটাতে 9 না পেয়ে আমি প্রথমটাতে 8 পেলাম, কিন্তু সবগুলোতে 8 পেলাম। প্রথমটাতে আমি 9 পেলাম কিন্তু শেষেরটাতে আমি 6 পেলাম, তাহলে আমার কোয়েশ্চেনটা মার্কস কিন্তু অনেক কমে যাবে। বুঝে গেল কি বললাম? তো এই বিষয়টা হচ্ছে তোমরা মাথায় রাখবা আর কি। এসএসসি পরীক্ষায় ভালো করার জন্য প্র্যাকটিস অনেক বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষার কয়েকদিন আগে থেকে, ধরো তোমাদের পরীক্ষা হবে 10টা থেকে 1টা, 3 ঘন্টা টানা। তো পরীক্ষার কয়েকদিন আগে থেকে টানা 10টা থেকে একটা তুমি লিখতে বসবা। মানে এই টাইমে খালি যে কোনো একটা মডেল টেস্ট তুমি লিখবা। সেটা তুমি যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে দিতে পারো পরীক্ষাটা, অথবা তোমার বাসায় নিজে বসে কোনো একটা টেস্ট পেপার নিয়ে কোনো একটা বোর্ডের কোয়েশ্চেন টানা 3 ঘন্টা তুমি লিখবা। তাহলে দেখা যাবে তোমার প্রথম পরীক্ষায় বাংলাতে যে A+ মিস যাওয়ার টেন্ডেন্সিটা থাকে সবার, এই মিসটা যাবে না। তো একজন বলেছে ভাইয়া কীভাবে এক্সাম প্রিপারেশন, ভাইয়া ভার্সিটি এক্সাম প্রিপারেশন কি এখন থেকে নিতে হবে? আচ্ছা, আমাদের এই কালচারটা হচ্ছে এক এক জায়গায় এক এক রকম। অনেক সময় অনেক জায়গায় দেখা যায়, যেমন ধরো এখানে নটরডেমে আমি যেটা দেখলাম, ঢাকাতে নটরডেমের স্টুডেন্টরা একটা প্রবণতা, সেটা হলো তারা ফার্স্ট ইয়ার থেকেই হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করে। আর আমাদের চট্টগ্রামে যে কালচারটা, সেটা হলো যারা একটু ভালো স্টুডেন্ট আছে তারা দেখা যায় এসএসসি পরীক্ষার 3-4 মাস আগে থেকে অ্যাডভান্স ব্যাচগুলোতে ভর্তি হয়ে যায়, বিভিন্ন কোচিংয়ের অ্যাডভান্স ব্যাচগুলোতে ভর্তি হয়ে ওইখানে কোচিংয়ের ক্লাসগুলো করে। তাহলে তার এসএসসির প্রিপারেশনও ভালো হয়ে যায়, আবার অ্যাডমিশনের প্রিপারেশনও ভালো হয়ে যায়। তো এক এক জায়গায় কালচারটা এক এক রকম। তবে আসলে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন তো ভিন্ন কিছু না, আমাদের এসএসসির যে পড়াশোনাগুলো সেগুলো অ্যাডমিশন টেস্টে আমরা আবার ক্যারি করি। তো এসএসসি প্রিপারেশনটা ভালোভাবে নিলেই অ্যাডমিশন টেস্টে দেখা যায় 50% প্রিপারেশন হয়ে যায় আর কি। তো এখন যেহেতু এসএসসি পরীক্ষার বাকি আর বেশি দিন নাই, এখন আসলে এসএসসি পরীক্ষার পড়া বাদ দিয়ে অ্যাডমিশনের পড়াশোনা করা উচিত হবে না। এখন এসএসসি পরীক্ষাতেই ফোকাস করো, পাশাপাশি তোমার গ্রুপ সাবজেক্টগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করো, যাতে করে অ্যাডমিশনের জন্য কভার হয়ে যায়। তো এই ছিল আমার তরফ থেকে আজকে। তোমাদের আর কারো যদি কোনো কিছু জানার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমরা আমাদের ক্লাসটা শেষ করব। আচ্ছা, তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন নাই? তাহলে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।